নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের নিবেদন লেখক কিরণ মাঝির কলমে একটি ট্রেজার হান্ট কাম থ্রিলার কাহিনী, গুলমোহরের গুপ্তধন। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অফিক। মুখ্য চরিত্রে সৌরভ রায়, দিব্যেন্দু দাস, দিব্যেন্দু গোস্বামী, দেবাঞ্জন, প্রীতম ঘোষ, অধ্যায়, দীপম, সৃজিতা, প্রভাকর এবং অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ মোনালিসা। তাহলে চলুন শুরু করা যাক আজকের থ্রিলার কাম ট্রেজার হান্ট কাহিনী, লেখক কিরণ মাঝির কলমে গুলমোহরের গুপ্তধন। সন্ধ্যাবেলায় হঠাৎ শতদলের ফোনটা পেয়ে খুবই আশ্চর্য হলো শৈরিক। শতদলকে নাকি পুলিশে গ্রেপ্তার করেছে। একটা নিরীহ সৎ ছেলেকে পুলিশ কেন গ্রেপ্তার করেছে তার কোনো সঙ্গত কারণ বুঝতে পারল না শৌরিক। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পিনাকিকে নিয়ে বেরিয়ে পড়েছে শতদলের বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে উঠে দুজনেই বসার সিট পেয়ে গেল। ঘণ্টা দেড়েক লাগবেই পৌঁছতে। শৌরিকের মনের মধ্যে হাজারো চিন্তা, স্মৃতি আর দুশ্চিন্তা পাক খেতে থাকে। শৌরিক, শতদল আর পিনাকি কলকাতার একটি মেসে থেকে পার্ট টাইম কাজ করে, সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষারও প্রস্তুতি নেয়। তিনজনের গ্রামের বাড়ি একই জেলায়, তবে গ্রাম আলাদা আলাদা। তারা তিনজনে গ্র্যাজুয়েশন করেছে ভিন্ন ভিন্ন কলেজ থেকে। দীর্ঘদিন ধরে রাজ্য জুড়ে নিয়োগের আকালের প্রভাব তাদের উপর গভীরভাবে রেখাপাত করেছে। তিনজনে এর আগে কিছু না কিছু পরীক্ষার শেষ ধাপে গিয়ে আটকে গেছে। যেমন শতদল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ থেকে বাদ পড়েছে। পিনাকি প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ থেকে আর এইচএস লেভেলের দ্বিতীয় ধাপ থেকে বাদ গেছে। শৌরিক নিজে রেলের এনটিপিসি গ্র্যাজুয়েট নিয়োগের শেষ ধাপ, প্রাইমারি ইন্টারভিউ, ক্লার্কশিপ শেষ ধাপ আর ডব্লিউবিসিএস ইন্টারভিউ থেকে বাদ পড়েছে। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার যুগে শেষ ধাপ থেকে ফিরে আসার নিদারুণ যন্ত্রণা একমাত্র ভুক্তভোগীরাই বোঝে। সব কিছু নতুন করে শুরু করতে হয়। প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সূত্রে তিনজনের আলাপ। একই স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিল তিনজনই, সেই থেকেই পরিচয়। পিনাকি খুব গরিব পরিবারের ছেলে। বাবা চাষের কাজ করে, কোনো রকমের সংসার চালায়। সে পড়াশোনা চালিয়েছে অতি কষ্টে। পড়াশোনা শেষ হতেই কলকাতার একটা দোকানে হিসাবের খাতা লেখার কাজ নিয়েছে। শতদলের বাবা স্ট্রোকের পর কোনো কাজ করতে পারেন না। শতদল কলকাতায় টিউশন পড়িয়ে যা উপার্জন করে তাতে কোনো রকমের সংসার চলে। আর শৌরিকের বাবা নেই। শৌরিক কাজ করে একটা প্রকাশনা সংস্থায়। তিনজনেই আগে ডেইলি প্যাসেঞ্জারি করে যাতায়াত করত, তাতে সময়ের অপচয় হতো বেশি। পরিচয় হওয়ার পর তিনজনে ঠিক করলো একটা জায়গায় থেকে কাজ করলে সময় বাঁচবে আর তার সাথে গ্রুপ ডিসকাশন করে প্রিপারেশনটাও ভালো হবে। তিনজনেই পরস্পরের অবস্থা খুব ভালো বোঝে, পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস আছে। তবু হঠাৎ শতদলের এই ঘটনাটা মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করেছে। পুরনো স্মৃতিগুলো শৌরিকের মনে ভেসে আসতে থাকে। পিনাকি প্রশ্ন করে, শতদল তোকে কি ব্যাপারটা পুরো বলেছে? শৌরিক বলে, না রে, সমস্ত ব্যাপারটা খুলে বলল না। শুধু বললো আমাকে পুলিশে গ্রেপ্তার করেছে, তুই তাড়াতাড়ি এসে থানা থেকে উদ্ধার কর আমাকে। ফোন নাম্বারটাও শতদলের ছিল না। শতদলের নাম্বারে ফোন করেও পাওয়া যাচ্ছে না, সুইচ অফ বলছে। যে নাম্বার থেকে ও ফোন করেছিল সেই নাম্বারটাও রিং বেজে যাচ্ছে, কেউ ফোন ধরছে না। পিনাকিও সায় দিয়ে বলল, আমিও চেষ্টা করেছিলাম শতদলকে ফোন করবার, কিন্তু সেই সুইচ অফ বলেছে। তুই কি তন্ময়দাকে ফোন করেছিলি? শৌরিক জবাব দিল, হ্যাঁ, তন্ময়দাকে ফোন করেছিলাম, থানায় আসতে বলেছি, কিন্তু পুরো ব্যাপারটা কি ঘটেছে না জানলে ব্যবস্থা কি নেবে?
তন্ময়দা থানায় পৌঁছতে খানিকটা সময় লাগবে। পিনাকি বলে, এই তো 2-3 দিন আগেই শতদল কে জরুরি কাজ বলে বাড়িতে গেল, আর আজকে দেখো এই খবর। সৌরিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর করা যাবে, আগে পৌঁছোই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। গড়াদের ওপারে অন্ধকার কোণে কেউ একজন বসে আছে। তার অস্ফুট কান্নার শব্দ শোনা যাচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার বেগে তার সমস্ত শরীরটা কেঁপে কেঁপে উঠছে। কি দোষ তার? দুর্ঘটনার উপর কারো হাত আছে? পুরো ঘটনাটা মনে করার চেষ্টা করল শতদল। আজ বেলার দিকে তার মা তাকে জানিয়েছিল তার বাবার একটা ওষুধ ফুরিয়ে গেছে, সেটা যেন সে অতি অবশ্যই এনে দেয়। মাঠে কাজ শেষ করে বেলার দিকে বাড়ির আশেপাশের দোকানগুলোতে শতদল খোঁজ করল ওষুধটা, কিন্তু কোথাও পাওয়া গেল না। তখন সে পাশের বাড়ির এক দাদাকে বলে কয়ে তার বাইকটা নিয়ে ওষুধটা আনতে গেল একটু দূরের শহরতলিতে। দুপুরবেলা খাবার পরই সে বেরিয়েছিল। শহরতলিতে যাবার পথে একটা বড় ফাঁকা মাঠ পেরোতে হয়। মাঠ পেরোনোর আগে মোড়ের বাঁক ঘুরতেই ঘটে গেল অ্যাক্সিডেন্ট। কোথা থেকে যেন লোকটা টলতে টলতে ছুটে এসে বাইকের সামনে এসে পড়ল। শতদল যদিও জোরে ব্রেক কষেছে, তা সত্ত্বেও লোকটা বাইকে এসে হুমড়ি খেয়ে পড়ল। তারপর ছিটকে পড়ল রাস্তার পাশে ঝোপ জঙ্গলের উপর। দুপুরবেলা রাস্তাটা নির্জন। বাঁকের মুখে লোকটা যে এইভাবে ছুটে আসবে ভাবতেই পারেনি শতদল। যদিও বাঁকের মুখে মোটর বাইকের গতি কমিয়েছিল, তাহলে লোকটা ঝোপ থেকে উঠছে না কেন? খুব ভয় পেয়ে গেল শতদল। ধাক্কার অভিঘাত সামলাতে সেও বাইক নিয়ে মাটিতে পড়ে গিয়েছিল। তাড়াতাড়ি উঠে লোকটার কাছে গিয়ে দেখল সারাটা গা রক্তে ভেসে যাচ্ছে। কোনো রকমের টানা হ্যাঁচড়া করে লোকটাকে রাস্তার উপরে তুলল শতদল। গোটা রাস্তাটা রক্তে ভেসে যাচ্ছে। চিৎ করে শোয়াতেই শতদলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চেনা মুখ, কৌশিক বাবু। আরও একটা ঘটনা মনে পড়ল শতদলের। পরশুদিন সন্ধ্যাবেলাতেই তার তুমুল ঝগড়া হয়েছিল কৌশিক বাবুর সাথে। ঘটনাটা ছবির মতো ভেসে উঠল চোখের সামনে। শতদলের হৃদয়ে আসনে প্রতিষ্ঠিত দেবীর নাম প্রিয়াঙ্কা, তার ভালোবাসার মানুষ। সেই স্কুল লাইফ থেকে শতদল প্রিয়াঙ্কার জন্য মনের দুয়ার খুলে রেখেছে। শেষ পর্যন্ত তার ডাকে সাড়া দিয়ে প্রিয়াঙ্কাও কাছাকাছি এসেছে। বেশ কয়েক বছরের পুরনো প্রেম। গত কয়েক মাস ধরেই প্রিয়াঙ্কার জন্য পাত্র খোঁজা হচ্ছিল, কিন্তু কোনো পাত্রকেই প্রিয়াঙ্কা পছন্দ করেনি। সবেতেই কিছু না কিছু অজুহাত দিয়ে কাটিয়েছে, কিন্তু কাহা তো কার এইভাবে সহ্য করা যায়? শতদলকে চাপ দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এইবার বাড়ির লোকের কাছে আসল সত্যিটা প্রকাশ করে দিয়েছে প্রিয়াঙ্কা, আর তাতেই ঝামেলা শুরু হয়েছে। আসলে প্রিয়াঙ্কার বাবা মধ্যবিত্ত লোক। একটা টিউশন মাস্টারকে নিজের জামাই হিসেবে মেনে নিতে তার ভীষণ আপত্তি। প্রিয়াঙ্কার বাবা চায় তার জামাই হবে লব্ধ প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী কিংবা মোটা মাইনের সরকারি বা বেসরকারি চাকরি করে এমন ছেলে। সুতরাং ঝামেলা অনিবার্য। মাঝখান থেকে প্রিয়াঙ্কার কাকা কৌশিক বাবু শতদলকে রাস্তার মাঝখানে যা নয় তাই বলেও অপমান করতে লাগলেন। শতদল প্রথম দিকে খুব বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বোঝাতে না পেরে শেষ পর্যন্ত চুপ করে গিয়েছিল। কিন্তু শেষে বাপ তুলে কথা বলাতে সে আর চুপ করে থাকতে পারল না। বলল, কাকু, আমাকে যা ইচ্ছা বলুন, আমার বাবা মাকে নিয়ে খারাপ কথা বলবেন না প্লিজ। এই কথায় আগুনে যেন ঘৃতাহুতি হলো। কৌশিকবাবু চেঁচিয়ে বললেন, 100 বার বলবো, তোর বাপ অকর্মণ্য, তুই নিজে অপদার্থ, আবার আমাকে জ্ঞান দিতে এসেছিস? আমার ফুলের মতো ভাইঝিটাকে ভুলিয়ে ভালিয়ে জালে ফাঁসিয়েছিস, ভিখারির বাচ্চা। বারবার একই কথা বলে যেতে লাগলো কৌশিকবাবু। শতদল এবার মারমুখী হয়ে তেড়ে গেল। এক হাতে জামার কলার ধরে অন্য হাতে ঘুষি পাকিয়ে চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটাও কথা বললে এখানেই খুন করে ফেলবো। ঝগড়া দেখতে জমায়েত হওয়া সকলে শতদলের হঠাৎ এরকম উগ্র রূপে বিস্মিত হলো।
কৌশিকবাবু যেন একটু ভয় পেলেন। রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে এলেন। শতদল নিজেও নিজের ব্যবহারে অবাক হলো। সাধারণত সে সব বিষয়ে শান্ত থাকে, কিন্তু আজ কি যে হলো তার, মাথাটা হুট করে গরম হয়ে গেল। আসলে এত চাপ আর তার সহ্য হচ্ছে না। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভগুলো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে ভিতর থেকে। ঝাপসা হয়ে যাওয়া চোখ পরিষ্কার হতেই শতদল বুঝতে পারল মাটিতে শুয়ে থাকা কৌশিকবাবু তখন ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইছেন। ভালো করে কান পেতে শুনতে চেষ্টা করল সে। বলদ বলদ বরাহ নন্দন বলদ বরাহ নন্দন। কথাগুলো যেন শুনতে পেল শতদল। তার মানে এখনো কি শতদলকে গালাগালি দেবার চেষ্টা করছেন কৌশিকবাবু? মৃত্যু মুখেও রাগ কমেনি তার। পেছন থেকে কয়েকজনের গলার আওয়াজ শুনে ফিরে তাকালো শতদল। ব্যাপারটা দেখে তারাও বেশ ভয় পেয়ে গেছে। শতদলের জামা কাপড় রক্তে ভিজে গিয়েছিল। শতদলকে ওই অবস্থায় দেখে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে ঝগড়ার সময় এদের মধ্যে একজন উপস্থিত ছিল। প্রাণে মেরে ফেলার হুমকির কথাটা সেও শুনেছিল। এখন রক্তাক্ত কৌশিকবাবুকে দেখে স্বাভাবিকভাবেই সন্দেহ উকিয়ে দিয়েছে। কৌশিকবাবু অস্পষ্টভাবে কথাটা বলেই আবার নেতিয়ে পড়েছেন। ধীরে ধীরে ভিড় জমতে শুরু করেছে। ততক্ষণে কেউ কেউ আবার পুলিশও ফোন করে দিয়েছে। শতদল সহ কয়েকজন কৌশিকবাবুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হাসপাতালে পৌঁছে শোনা গেল কৌশিকবাবু বেঁচে নেই। সমস্ত ঘটনা শুনে পুলিশ শতদলকে আটক করল। শতদল অনেক চেষ্টা করল বোঝানোর যে সে কোনো দোষ করেনি, কিন্তু পুলিশের লোক কোনো কথাই শুনল না। পুলিশ অফিসার বললেন, আমরা আইন অনুযায়ী কাজ করছি। মৃতের পরিজনেরা আপনার সম্বন্ধে যেটা বলল তা থেকে সমস্ত সন্দেহ আপনার উপরেই যায়, আর আইন অনুযায়ী তো অভিযুক্তকে গ্রেফতার করতেই হবে। শতদল সবচেয়ে বেশি আঘাত পেল যখন প্রিয়াঙ্কা তার দিকে অশ্রু সজল চোখে সামনে এসে দাঁড়ালো। কান্না ভেজা কণ্ঠে দোষারোপ করল, ছি, এইরকম কাজ কিভাবে করলে তুমি? আমি তো ভেবেছিলাম বাড়ির অমতে হলেও তোমার সাথে ঘর ছাড়বো, কিন্তু তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? কেন করলে? কেন বলো, কেন করলে? চুপ করে থাকে শতদল, কারণ সে জানে এখন এদেরকে বোঝানো যাবে না কিছুতেই। ভিতরে ভিতরে ক্ষয়ে যেতে থাকে তার হৃদয়। হৃদয় বিদীর্ণ করে একটা আর্তনাদ দলা পাকিয়ে উঠে আসে গলা দিয়ে, কিন্তু শতদল সেটা চেপে রাখে অতি কষ্টে। বাড়ির কথা মনে পড়ে। অসুস্থ বাবাকে বাড়িতে রেখে তার মা হয়তো খবরটা পেয়েই ছুটে আসবে। একলা ঘরে বোনটা দুশ্চিন্তায় সারা হবে। কী বা করবে ওরা? পুলিশের গাড়িতে সন্তোষপুর থানায় নিয়ে আসা হলো ওকে। ওর মোবাইলটা আগেই কেড়ে নেওয়া হয়েছে। ফোন করতে চাইলেও ফোন করতে দেওয়া হয়নি ওকে। গারদে এনে ভরেছে। অবশ্য পুলিশের মধ্যে ভালো খারাপ আছে। একজন সহৃদয় পুলিশ কনস্টেবল ওকে একটা মাত্র ফোন কল করতে দিয়েছে, যদিও বেশি কথা বলতে পারেনি। গ্রেফতারের পর কোথায় আছে শুধু সেটুকুই জানাতে পেরেছে সৌরিককে। শতদলের মনে দ্বন্দ্বরা ভিড় জমায়। সে শুনেছে অপরাধীরা সরকারি চাকরি করতে পারবে না, যদিও এ বিষয়ে ভাষা ভাষা জ্ঞান আছে তার, সঠিক জানে না। তাই একটা কুণ্ঠা বোধ তার কণ্ঠ রোধ করে। টিউশনির কি হবে? তার কাছে আর কেউ পড়তে আসতে চাইবে? কি করবে সে? কিভাবে চালাবে সংসার? আরো হাজারো দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। ট্রেন থেকে নামতেই প্রায় রাত 9টা বেজে গেল। নেমেই তন্ময়দাকে ফোন করলো সৌরিক। তন্ময়দা জানালো রাস্তায় আছে। পিনাকি ও সৌরিক থানার দিকে চলল। পথে দুজনের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হলো না। যদিও তিনজনের একই জেলায় বাড়ি, তবুও তাদের তিনজনের থানা একই ছিল না।
থানায় পৌঁছে দেখল শতদলের মা পাড়ার কয়েকজনের সঙ্গে থানার বাইরে বসে আছে। শতদলের সঙ্গে দেখা করতে চাইল ওরা, কিন্তু দেখা করতে পারল না, বাধা দিল পুলিশ। আইনজীবী তন্ময়দা কিছুক্ষণ পরে এসে পৌঁছল, কিন্তু থানা থেকে জামিন পাওয়া গেল না। বড়বাবু বললেন, খুনের মামলা রুজু হয়েছে, আসামিকে এখন ছাড়া যাবে না। কাল আদালতে যা বলার বলবেন। অনেক রিকোয়েস্ট করার পর শতদলের সঙ্গে দেখা করার অনুমতি মিলল। শতদল সৌরিক আর পিনাকিকে দেখে আপ্লুত হয়ে গেল। খানিকটা সামলে নিয়ে বলল, কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না রে। গত পরশু দিনে ঝগড়ার কথা তোদের তো বলেছিলাম। ভেবেছিলাম আর কটা দিন বাড়িতে থেকে মনকে শান্ত করে ফিরে যাব কলকাতায়, কিন্তু ভাগ্য বিরূপ। কোন জালে ফেঁসে গেলাম, এখন আমি কি করব চিন্তা করে পারছি না। সৌরিক তাকে সান্ত্বনা দিয়ে বলল, নিজেকে শান্ত কর, দুশ্চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। পিনাকি বলে, তুই আমাদেরকে গোড়া থেকে সব ঘটনাটা বল, এখানে আসার পর থেকে কি কি ঘটেছে। শতদল এক এক করে সমস্ত ব্যাপারটা ওদেরকে খুলে বলল। সমস্তটা শুনে তন্ময়দা বললেন, পুলিশের কাছে যেটা শুনলাম, কৌশিকবাবুর পেটে, বুকে, পিঠে একাধিকবার ছোড়া দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ছুরির আঘাতেই মৃত্যু হয়েছে, সেটা পোস্টমর্টেম রিপোর্ট এলেই বোঝা যাবে। আর মার্ডার ওয়েপেন অর্থাৎ ছুরিটা পাশের ঝোপে পাওয়া গেছে। ফরেন্সিক পরীক্ষায় বোঝা যাবে ছুরির ওপর কার হাতের ছাপ আছে। আশা করছি শতদলের সঙ্গে হওয়া দুর্ঘটনায় ওর মৃত্যু হয়নি। তবুও শতদলের উপর সন্দেহটা থেকেই যায়, কারণ ঘটনাস্থলে উপস্থিতি এবং সকলের সামনে শতদলের দেওয়া হুমকি। রাগের বশে খুন করাটা অস্বাভাবিক নয়। দেখা যাক কাল আদালতে কি করতে পারি। শতদলের সঙ্গে দেখা করে বেরিয়ে এলো তিনজনে। তন্ময়দা আইনগতভাবে যা কিছু করার সবই করবে, এই আশ্বাস দিয়ে বিদায় নিল। সৌরিক আর পিনাকি শতদলের মাকে নিয়ে শতদলদের বাড়ির দিকে রওনা দিল। শতদলের মাকে সৌরিক বারবার ভরসা জোগাচ্ছিল যে শতদল নির্দোষ প্রমাণিত হবে। শতদলদের বাড়িতে পৌঁছেই শতদলের প্যারালাইজড বাবা আকুল স্বরে প্রশ্ন করে যেতে লাগলেন। কোনো রকমে তাকে সবাই মিলে আশ্বস্ত করা গেল। রাতে শতদলের থাকার ঘরটাতে দুজনের শোবার ব্যবস্থা হলো। রাত অনেক হয়েছে, কিন্তু ঘুম আসছে না সৌরিক আর পিনাকির। বাইরে এক টানা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে শিয়ালের ডাকও কানে আসছে। বাইরের জমাট অন্ধকারের মতোই ওদের মনেও রহস্যের অন্ধকার দানা বেঁধেছে। হঠাৎ সৌরিক উঠে গেল শতদলের তাকে সাজানো বইগুলোর দিকে। বইয়ের ফাঁক থেকে একটা ডায়েরি তুলে নিল হাতে। ডায়েরির প্রথম পাতায় শতদলের নাম লেখা। তারিখ দেখে বোঝা গেল অনেক দিনের ডায়েরি। ডায়েরি লেখা শুরু হয়েছে শতদল যখন একাদশ শ্রেণীতে পড়ে তখন থেকে। যদিও ডায়েরির পাতার তারিখ অনুযায়ী ঘটনা লেখা ছিল না, নতুন করে তারিখ বসিয়ে লেখা হয়েছে। প্রথমের দিকের পাতায় লেখা ছিল, আজ আমার জীবনের ভারী আনন্দের একটা দিন। স্কুল ছুটির পরই হঠাৎ করেই বৃষ্টি এসে গেল। বাড়ির পথে খানিকটা এগিয়ে এসেও আবার ফিরে এলাম স্কুলের বারান্দায়। বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছি, এমন সময় দেখি ছুটতে ছুটতে প্রিয়াঙ্কা সহ ওর কয়েকজন বান্ধবী এদিকে আসছে। ওরা এসে আমাদের পাশে এসে দাঁড়ালো। প্রিয়াঙ্কা আমার থেকে 2 ক্লাস নিচুতে পড়ে। আমি বরাবরই প্রিয়াঙ্কাকে পছন্দ করি। বাইরে অঝরে বৃষ্টি ঝরছে, আর আমার হৃদয়ে ভালোবাসার প্লাবন। আজ এই মরশুমে ওকে কি দারুণ লাগছে, যেন মনে হচ্ছে শিশিরে ভেজা গোলাপ। মায়াবী দু চোখের দিকে তাকালে নেশার মতো হয়ে যায়। আমি এই সুন্দর পরিবেশের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। ডায়েরিটা কিনে এনে লিখে রাখছি, যাতে পরেও অনুভূতিটা অনুভব করতে পারি। এরপর আবার অন্য একটা তারিখে লেখা আছে, আজ সরস্বতী পুজো। স্কুলে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে প্রিয়াঙ্কাকে দেখলাম, মন ভরে গেল। একটা নীল রঙের শাড়িতে ভারী সুন্দর মানিয়েছে ওকে, যেন মনে হচ্ছে নীলকণ্ঠ পাখি আমার মনের জানলায় এসে বসেছে। একটা কবিতা লিখেছি ওর জন্য,
কি হইল মোর অন্তরে ব্যথা, পরাণ করে দুরু দুরু। এসেছে বসন্ত, ফুটেছে মুকুল, প্রেমের সময় শুরু। মনের ঘরে ভালোর বাসা, মন জানালায় কার মুখ। অন্তরে কে সঙ্গী হলে ভালোবাসায় মিলবে সুখ। বেড়াই খোঁজে কোমল হৃদয়, মন যে আজি রিক্ত। মেলে না নিশান বুদ্ধি হতো, আঁকু পাকু হয় চিত্ত। আবারও অন্য একটি তারিখে লেখা, এখনো পর্যন্ত প্রিয়াঙ্কাকে ভালোবাসার কথা বলতে পারিনি। আমার ভালোবাসার কথা কখন কিভাবে বলবো জানি না। আজকেও প্রিয়াঙ্কা আমার কাছাকাছি এসেছিল। দমকা হাওয়ায় প্রিয়াঙ্কার এলো চুল আলগোছে আমার মুখের উপর এসে পড়ল। সেই শ্যাম্পুর মিষ্টি গন্ধে ভরপুর অনুভূতিটা আমার কাছে চিরকালীন সুখ স্মৃতি হয়ে থাকবে। এরপর অনেক দিন পরের একটা তারিখে লেখা, আজ আমি ভীষণ খুশি। প্রিয়াঙ্কাকে প্রপোজ করাটা আকস্মিকভাবেই সহজ হয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে ওই প্রথম এসে কথাটা আমাকে বলবে। আমার কাছে অবিশ্বাস্য লাগছে, তর সইছে না। কাল আবার কখন দেখা হবে? তারপরে আবার অনেক দিনের পরের একটা তারিখ। অনেক দিন ডায়েরি লেখা হয়নি। মনের উপর চাপ কমাতে ডায়েরিতে কথাগুলো লিখে রাখি। প্রিয়াঙ্কা বিয়ের জন্য চাপ দিচ্ছে। ভেবেছিলাম মাস্টারির চাকরি পেয়ে গেলে বুক ফুলিয়ে প্রিয়াঙ্কার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, তখন আর উনি না করতে পারবেন না। কিন্তু সব আশায় কি যেন জল ঢেলে দিয়েছে। পেলাম না সরকারি চাকরিটা। কিভাবে পরিস্থিতি সামলাবো কোনো উপায়ান্তর নেই। তারপর ডায়েরিটাতে আর তেমন কিছু লেখা নেই। সৌরিক আর পিনাকি দুজনেই ডায়েরিখানা পড়েছে। মনটা দুজনেরই ভারাক্রান্ত। ছেলেটা এত বছরের তিলে তিলে গড়া প্রেমও হারালো, আবার অভিযুক্ত হয়ে শাস্তিও পেতে হচ্ছে। আর বেশি রাত না করে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে প্রচুর কাজ বাকি আছে। সকালে ঘুম ভেঙে উঠে সৌরিক পিনাকিকে বলল, শোন, ঘটনাস্থল থেকে একবার ঘুরে আসতে হবে। পুলিশ মনে হয় জায়গাটা টহল দিয়ে এসছে। শুনেছি জায়গাটা এখান থেকে খুব বেশি দূরেও নয়। খুনের অস্ত্রটি মোক্ষম প্রমাণ, সেটা কোথায় পাওয়া গেছে সেটাও দেখতে হবে। পুলিশ কতটা সাহায্য করবে বলা যাচ্ছে না। নিজেদেরকে তদন্ত করে শতদলকে নির্দোষ প্রমাণ করাতে হবে, বুঝেছিস? এমন সময় বাইরে একটা গুঞ্জন শোনা গেল। ব্যাপারটা কি? বাইরে বেরিয়ে এসে ঘটনাটা জানা গেল। একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে দক্ষিণারঞ্জন মৈত্র নামে এক ব্যক্তির। ভদ্রলোক পেশায় একজন লেখক ছিলেন। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন ভদ্রলোক। কাল গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাড়িতে একজন কাজের লোককে নিয়ে তিনি বসবাস করতেন। কাজের লোকটি আজ সকালে তার বাবুর শোবার ঘরে গিয়ে দেখে লেখক মশাই চেয়ারে বসেই মারা গেছেন। তারপরই চেঁচামেচি করে লোক ডেকে খবরটা জানায়। এই মৃত্যুর খবরটা শুনে সৌরিকের মুখটা গম্ভীর হয়ে গেল। শতদলের বোনকে জিজ্ঞাসা করল, এই লেখক মহাশয়ের বাড়িটা কোথায়? শতদলের বোন শতরূপা বলল, খুব বেশি দূরে নয়। যেখানে দাদার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখান থেকে বাহাতি মাটির রাস্তা দিয়ে খানিকটা গেলেই একটা সবুজ রঙের দোতলা বাড়ি চোখে পড়বে। ওটাই লেখক মশাইয়ের বাড়ি। সৌরিক মুখ দিয়ে শুধু বলে শব্দ করল, আর কিছু বলল না। ওদিকে কোর্টে যাওয়ার সময় হয়ে আসছিল। দুজনে তৈরি হয়ে নিল। পাশের বাড়ির যে দাদার মোটর বাইকটা নিয়ে গিয়েছিল শতদল, তার মুখটা এখনো দুঃখী হয়ে আছে। মোটর বাইকটা থানায় জমা আছে। শতদলের বাবার ওষুধটা অবশ্য আনা হয়েছে। সন্ধ্যার পর ওরা দুজন যখন শতদলের বাড়িতে এলো, তখন সবাই উৎসুকভাবে ওদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু না, ফল আশানুরূপ হয়নি। শতদল জামিন পায়নি। তদন্তের জন্য এখনো কয়েকদিন জেল হেফাজতে থাকতে হবে। সকালে কোর্টে যাবার পথে সৌরিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছিল। তাতে অবশ্য বিশেষ কিছুই লাভ হয়নি। সৌরিক চারিপাশটা একবার ভালোভাবে দেখে নিয়েছিল। ফেরার পথে পিনাকি সৌরিককে জিজ্ঞাসা করল, দুর্ঘটনাস্থলে এখন কি আরেকবার যাবি? সৌরিক বলল, আজ অন্ধকারে কোনো প্রমাণ পাওয়ার সম্ভাবনা কম। কাল সকালে একবার যাব না হয়। পরদিন সকালে দুজনে দুর্ঘটনাস্থলটাতে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো।
শহরতলিতে যাবার পিচের রাস্তা যেখানটায় বাঁক নিয়েছে, ঘটনাটা ঘটেছে ঠিক সেখানটায়। জায়গাটাতে এখনো শুকনো রক্তের দাগ লেগে আছে। সৌরিক বলল, লোকটার কোন দিক থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলতো? রাস্তাটা নির্জন। সোজাসুজি রাস্তাটার দুপাশে গাছের সারি, আর রাস্তার দুপাশে খোলা মাঠ। মাঠের সীমানা অনেক দূরে বাঁধে গিয়ে শেষ হয়েছে। বাঁধের উপরে থাকা গাছগুলো সবুজ সীমারেখা তৈরি করেছে। বাঁদিকে মাঠ শুরুর আগে পাশ দিয়ে একটা সরু মাটির রাস্তা চলে গেছে। মেঠো রাস্তাটার দুপাশে ঝোপঝাড় হালকা জঙ্গল সৃষ্টি করেছে। এদিকটাতেও অনেক গাছের সমাবেশ দেখা যাচ্ছে। পিনাকি বলল, সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এই বাঁ দিক থেকে আসবার। সৌরিক একমত হয়ে বলল, ঠিক বলেছিস, আমিও তাই ভাবছি। আশপাশটা ভালো করে দেখে নিয়ে ওই দিকটাই যেতে হবে। আমার ধারণা ওই দিকেই কোথাও খুন করবার চেষ্টা করা হয়েছিল, কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে এসছে এখানে। দুই বন্ধুতে পায়ে চলা পথটা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। চলতে চলতে সৌরিক হঠাৎ বাঁ দিকের একটা গাছে কি দেখে এগিয়ে গেল। খুব কাছ থেকে পরীক্ষা করল। মনে হলো কেউ যেন রক্তমাখা হাত দিয়ে গাছের গুড়িটাকে ধরবার চেষ্টা করেছে। রক্তের দাগ আশেপাশের ঝোপের পাতাতেও লেগে আছে। এই রাস্তাটা দিয়ে একটু এগোলেই লেখক মহাশয়ের বাড়ি। আশেপাশে আর কোনো বাড়ি নেই। সৌরিক তখন গাছের পাশ দিয়ে অপেক্ষাকৃত নিচু জমিতে নেমে পড়েছে। রক্তের নিশানা দেখে তারা পৌঁছে গেল লেখকের বাড়ির পিছন দিকে। লেখক মশাইয়ের বাড়ির পিছন দিকটাতে এই শীতের সময় সবজির বাগান করা আছে। সেই বাগানের অনেকটাই তছনছ হয়ে গেছে। মনে হয় কারা যেন কুস্তি লড়েছে। এখানে এসে সৌরিক এদিক সেদিক তাকাতে লাগলো। দেখল রক্তের ছিটে এখানেও আছে। একটা জায়গার মাটিতে বেশ খানিকটা রক্ত পড়ে শুকিয়ে গেছে মনে হলো। মাথা ঘুরিয়ে এক ঝলক বাড়ির দিকে তাকাতেই চোখে পড়ল সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বাড়ির দেয়ালের সাথে। সৌরিক পিনাকিকে বলল, পিনাকি, সিসিটিভি ক্যামেরার মুখটা এদিকে ঘোরানো আছে মনে হচ্ছে, চল বাড়ির ভেতরে ঢোকা যাবে কিনা দেখি। হ্যাঁ চল। বাড়ির সামনের দিকে দরজার উপর ঠক ঠক করে শব্দ করতে সাদা পরিধান বস্ত্র পরিহিত একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। ওদের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন। সৌরিক নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমরা শতদলের বন্ধু। আমাদের বন্ধু কৌশিকবাবুকে খুনের মামলায় অভিযুক্ত। বন্ধুকে বাঁচানোর জন্য আমরাও তদন্তের চেষ্টা করছি। কিছু সূত্র ধরে আমরা এখানে এসে পৌঁছেছি। দয়া করে যদি আপনাদের বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজটা একটু দেখান, তবে তা থেকে হয়তো কিছু মূল্যবান সূত্র পেতে পারি আমরা। তারপর কিভাবে এখানে ওরা পৌঁছালো পুরোটা জানালো। সব শুনে ভদ্রলোক চিন্তিত মুখে বললেন, আমি দক্ষিণারঞ্জন মৈত্রের একমাত্র ভাইপো তপেশ রঞ্জন মৈত্র। অন্য সময় হলে আমি হয়তো তোমার কথাটা অনাবশ্যক বলেই ভাবতাম, কিন্তু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তোমার কথাটার গুরুত্ব আছে বুঝতে পারছি। গতকাল রাতে এই বাড়িতে চোর এসেছিল, সব কিছু তছনছ করেছে। এমনকি কাজের লোক রতনকে আটকে রেখে ওর ঘরেও তল্লাশি চালিয়েছে। সিসিটিভি দেখতে গিয়ে দেখি ক্যামেরা তো বন্ধ বটেই, সঙ্গে ডিভিআরটাও পুরো উধাও। কথার ফাঁকে তিনি ইশারায় রতন নামের কাজের লোকটিকে কাছে ডাকলেন। দোতলায় উঠতে উঠতে বলে চললেন, আমি থাকি পাশের গ্রামে আমাদের আদি বাড়িতে। কাকাবাবু নির্জনতা পছন্দ করেন, তাই কয়েক বছর আগে এখানে জায়গা কিনে বাড়িটা করেন। তিনি এখানে একাই থাকতেন, সঙ্গে ছিল কাজের লোক রতন। কাকাবাবু বিয়ে থা করেননি, একলা মানুষ, তাই সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। বেশ কদিন ধরেই কাকার শরীরটা বিশেষ ভালো যাচ্ছিল না। আমরা অনেকবার অনুরোধ করেছি আমাদের সঙ্গে থাকবার জন্য, কিন্তু কাকাবাবু কথা শোনেননি। কাল রাতে হার্ট অ্যাটাক আর সব শেষ।
তবে তোমার কথা শুনে আমারও যেন মনে হচ্ছে খুনের সঙ্গে কাকার বা এই বাড়ির কোনো সংযোগ আছে। সৌরিক এবার রতনকে জিজ্ঞাসা করল। লেখক মশাই কি পরশুদিন দুপুরে বাড়িতে ছিলেন? রতন বলল, আগে না, বাবু কোনো বিশেষ কাজে সকাল 10টার সময় বেরিয়ে গিয়েছিলেন আর ফিরেছিলেন সন্ধ্যায়। কোনো কাজ ছিল না, তাই আমিও পাশের পাড়ায় বন্ধুর বাড়ি গিয়েছিলাম। বিকেলে ফিরে আসি, এসেই শুনলাম রাস্তায় নাকি খুন হয়েছে। সৌরিক জানতে চাইল। ফিরে আসার পর উনি অসুস্থ বোধ করছিলেন? রতন বলল, না, তেমন তো মনে হয়নি। ফুলকপির তরকারি করবো শুনে বললেন বাঁধাকপি করো। তারপর আমি রাস্তায় খুনের খবরটা দিলাম। 2 দিন আগে পিছনের বাগান থেকে সবজি চুরি হয়েছিল, তাই বাবুকে মনে করিয়ে দিলাম ক্যামেরা দেখেছেন কিনা। বাবু বলেছিলেন আচ্ছা দেখবো ক্ষণ। সৌরিকদের সঙ্গে নিয়ে তপেশবাবু দোতলায় দক্ষিণারঞ্জন বাবুর শোবার ঘরে ঢুকলেন। চারিদিক অগোছালো। পাশের গাছ দিয়ে উঠে খোলা বারান্দা দিয়ে দোতলায় ওঠা অসম্ভব নয়। তপেশবাবু বললেন, কাকা বাবুর মৃত্যুর খবর পেয়ে এখানে এসে অন্য কোনো দিকে নজর দিইনি। মানুষটা আমাদের ছেড়ে চলে গেল। গতকাল শোক সন্তপ্ত মনে কাকাবাবুর সৎকার কর্ম সেরে বাড়ি চলে যাই। ভেবেছিলাম রতন তো আছেই, পরে গিয়ে সব দেখব। আজ সকালবেলা রতনের ফোন পেয়ে এখানে তড়িঘড়ি চলে এসেছি। বিশেষ কিছু খোয়া যায়নি, শুধুমাত্র ডিভিআর ছাড়া। তাই ভাবছি পুলিশি ঝামেলায় আর যাব না। সৌরিকের চোখ তখন সার্চ লাইটের মতো ঘরের চারপাশে ঘুরছে। মুখে বলল, সিসিটিভি ডিভিআর নিয়েছে মানে নিশ্চয়ই কুকর্মের কিছু প্রমাণ ফুটেজ ছিল। বলতে বলতেই ঝুঁকে পড়ে খাটের পায়ের কাছ থেকে কিছু একটা তুলে নিল। 2 আঙুলের ফাঁকে সেটাকে ধরে দেখতে থাকে। তপেশবাবু বলে উঠলেন, এটা কি? সৌরিক বলল, এটা ট্রু। এটা এখানে এলো কি করে? কেউ কি কোনো বাক্স কিংবা ইলেকট্রনিক্স জিনিস খুলেছে? রতন বলল, বাবু পরশুদিন রাতে এই স্ক্রু ড্রাইভারের বাক্সটা চাইছিলেন বটে, তবে খুলেছিলেন কিনা জানি না। সৌরিক আবার চারিদিকে চোখ বোলালো আরো কিছু সূত্রের খোঁজে। তপেশবাবু বললেন, হার্ড ডিস্কের খোঁজে এসে তবে কি কাকাকে খুন করলো? সৌরিক চিন্তাচ্ছন্নভাবে বলল, হতেও পারে। রতনের বয়ান অনুযায়ী দক্ষিণারঞ্জন বাবু চেয়ারে বসে মারা গিয়েছিলেন। চেয়ারটা পড়ার টেবিলের কাছেই রাখা ছিল। টেবিলের উপর বইগুলো এলোমেলো অবস্থায় পড়েছিল। সেগুলোর মধ্যে একটা লেখার খাতা সৌরিকের চোখে পড়ল। একটা পেন খাতাটার মাঝখানে দেওয়া ছিল। পেন দিয়ে রাখা ওই পাতায় একটা গল্প লেখা শুরু করেছিলেন দক্ষিণারঞ্জন বাবু। গল্পের নাম ছিল নির্দোষ। গল্পের শুরুতেই একজন লোক চিঠিতে ঘনিষ্ঠ বন্ধুকে তার প্রিয় খাবারের তালিকা লিখে জানাচ্ছে। তার প্রিয় খাবারগুলি ক্রমানুসারে সাজানো আছে: 1 আম, 2 তিল নাড়ু, 3 রুই মাছ, 4 ভেলপুরি, 5 টমেটো চাটনি, 6 ফুলকপির চপ, 7 ল্যাটা মাছ। তারপরে আবার লেখা আছে, এই খেলাটা খেলেছিস কখনো? তারপরেই একটা ছক বাম দিক থেকে ডান দিকে সমান্তরালে 2টো লাইন টানা আছে যা তাকে ছেদ করেছে। উপর থেকে নিচে আরও 2টো সমান্তরাল লাইন। প্রতিটা ঘরে এ থেকে আই পর্যন্ত অ্যালফাবেটগুলো বাম দিক থেকে ডান দিকে এই অনুসারে লেখা আছে। একই রকম দেখতে আরও একটি ছকের ভিতর জে থেকে আর পর্যন্ত অ্যালফাবেটগুলো বাম থেকে ডান দিকে লেখা আছে। এর মধ্যে জে এবং এম এর নিচের ডান দিকে ফুটকি, পি এর মাথার উপরের ডান দিকে ফুটকি, কে এবং এন এর নিচে সোজাসুজি ফুটকি, কিউ এর মাথার উপর সোজাসুজি ফুটকি, এল এবং ও এর নিচে বাম দিকে ফুটকি, আর এর মাথার বাম পাশে ফুটকি, আর তার নিচে আরও একটি ছক 2টি সরল রেখা কোনাকুনি ছেদ করেছে। তার মধ্যে উপরের ও নিচে
যথাক্রমে এস ও ভি, বাম ও ডান পাশে যথাক্রমে টি এবং ইউ। অন্য একই রকম একটি ছকে উপরে ও নিচে যথাক্রমে ডাব্লিউ, জেড এবং বাম ও ডান দিকে যথাক্রমে এক্স এবং ওয়াই। এক্সের ডানে, ওয়াই এর বামে, ডাব্লিউ এর নিচে, জেড এর মাথার উপরে ফুটকি। এই 4টি ছকের নিচে একটি নকশা করা আছে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো সৌরিকের। মোবাইলে ছবি তুলে রাখলো, খাতাটা আর একটু ঘাটাঘাটি করে রেখে দিল। জিনিসটা ওর একেবারে গুলিয়ে গেছে। আরও একবার ঘরটা ভালো করে পরীক্ষা করে তপেশবাবুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো। তপেশবাবু সব রকম সাহায্যের আশ্বাস দিলেন। থানার পথে যেতে যেতে পিনাকি বলল, আদতে এই হার্ড ডিস্কটা কি সত্যি পেয়েছে? যদি পেয়ে যায় তাহলে তো খেল খতম, পয়সা হজম। সৌরিক বলল, একটা ক্ষীণ আশার আলো আমি দেখতে পাচ্ছি। চল, থানায় এসে গেছি, ভেতরে ঢুকি। থানায় এসে ওরা পুলিশকে সমস্ত ব্যাপারটা জানালো। পুলিশও গতানুগতিকভাবে তাদের কাজ সারল। সৌরিক আর পিনাকি আজও শতদলদের বাড়িতেই থাকবে। নিজেদের বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে। রাতে সৌরিক তন্ময়দাকে ফোন করে সমস্ত তথ্য জানালো, আর কিছু তথ্য জেনেও নিল। রাতে ঘরে বসে সৌরিক আর পিনাকি কথা বলছিল। সৌরিক বলছিল, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছে ছুরির আঘাতে, তবে ছুরিতে কারুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। পুলিশ আরও একটি প্রমাণ শতদলের বিরুদ্ধে কাজে লাগাবে। পিনাকি বলল, কি সেটা? কৌশিকবাবুর আর শতদলের ফোনের কল লিস্ট চেক করে দেখা গেছে শতদল কৌশিকবাবুকে ফোন করেছিল ওই দিন সকাল। তাহলে তো সমস্যা বাড়লো। তুই কি কিনালোর কথা বলছিলি? এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনুমান করা যেতে পারে কৌশিকবাবুর খুনের সঙ্গে দক্ষিণারঞ্জন বাবুর মৃত্যুর একটা সংযুক্ত নিশ্চয়ই আছে। আর যেহেতু স্ক্রুটা খুঁজে পেয়েছি আর দক্ষিণারঞ্জন বাবু স্ক্রু ড্রাইভারের বাক্স খুঁজছিলেন, তাই আমার ধারণা লেখক মহাশয় হার্ড ডিস্কটা খুলে অন্য কোথাও লুকিয়ে রাখতে পারেন, আর সেটাই হলো শেষ ক্ষীণ আশা। আর ওই অদ্ভুত লোকটা? সেটাই তো রহস্য রে। লেখক মহাশয় সত্যি কি গল্প লিখছিলেন নাকি কোনো ক্লু দিয়ে গেছেন? আরও একটা প্রশ্ন উঠে আসছে। পিনাকি বলে, কি প্রশ্ন? সৌরিক দু হাতে মাথার দুপাশটা চেপে স্বগতোক্তি করল। কৌশিকবাবুকে হত্যার উদ্দেশ্যটাই বা কি? কাল আরও একটা কাজ করতে হবে। কৌশিকবাবু সম্বন্ধে ভালো করে একটু খোঁজ খবর নিতে হবে। আচ্ছা, লেখক মশাই কি সত্যিই খুন করা হয়েছে? সৌরিক গম্ভীর মুখে বলল, এসব প্রশ্নের উত্তর পেলে তবেই রহস্য সমাধান হবে। পরদিন সকালে ওরা বেরিয়েই প্রথমে কৌশিকবাবুর বাড়ির দিকে গেল। আশেপাশের লোকের কাছ থেকে জানা গেল কৌশিকবাবু এবং সঞ্জয়বাবু দুই ভাই। সঞ্জয়বাবুর মেয়েই হলো প্রিয়াঙ্কা। সঞ্জয়বাবু বেশ অবস্থাপন্ন লোক। কৌশিকবাবু বিয়ে থা করেনি, তিনি প্রমোটারি করতেন। বেশ ভালো টাকা রোজগার করেছিলেন। একটু রকচটা গোছের লোক ছিলেন। পাড়ার অনেকের সঙ্গেই সম্পর্ক ভালো ছিল না। ফেরার পথে প্রিয়াঙ্কার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল একদিন। ওদের দেখে থমকে দাঁড়ায় প্রিয়াঙ্কা। সৌরিক ও পিনাকিকে চেনে সে, আগেও কয়েকবার দেখেছে ওদের। সৌরিক কিছু বলতে যেতেই প্রিয়াঙ্কা তাকে থামিয়ে বলল, বন্ধুর হয়ে ওকালতি করতে হবে না। শুনুন, আমাকে বোঝাতে আসবেন না। ও যে এত বড় নীচ আমি জানতাম না। সৌরিক শান্ত স্বরে বলল, আমরা জানি এটা তোমার মুখের কথা, মনের কথা নয়। শতদল যে নির্দোষ তা আমি প্রমাণ করে দেব। তুমি প্লিজ ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবো একবার। প্রকাশ্য দিবালোকে কাউকে খুন করার মতো শক্ত নার্ভ শতদলের কি আছে? তাছাড়া রাগের মাথায় বলেছে বলেই যে খুন করে ফেলবে, এটা কিন্তু মানা যায় না। মানছি সে খুনের স্পটের কাছে ছিল, এটা একটা আশ্চর্য সমাপতন বা কোইন্সিডেন্স বলা চলে। তুমি প্লিজ আমাদের সহযোগিতা করো। প্রিয়াঙ্কা জল ভরা চোখে খানিকক্ষণ চুপ করে রইল। কৌশিকবাবুর কোনো শত্রু সম্পর্কে তোমার জানা আছে? প্রিয়াঙ্কা জানালো, বাবার কাছে শুনেছি আশিসবাবুর সাথে একবার খুব বচসা হয়েছিল কাকার। তাছাড়াও এমন অনেক লোক আছে যাদের সম্পত্তি ভয় দেখিয়ে কম দামে কিনে নিয়েছিল সে। তারাও কাকার প্রতি ক্ষিপ্ত ছিল। আর কাকার প্রবল প্রতিদ্বন্দ্বী হলেন সুবল সাহা আর মাধব দলুই। আর কোনো শত্রু আছে কিনা আমার জানা নেই। কথাগুলো বলেই প্রিয়াঙ্কা সেখান থেকে মাথা নিচু করে ভাবতে ভাবতে চলে গেল। সৌরিক বলল, চল কৌশিকবাবুর অফিসে যাওয়া যাক।
আর কিছু তথ্য পাওয়া যায় কিনা দেখি। তার আগে একবার দক্ষিণারঞ্জন বাবুর বাড়িতে যাব। লেখক দক্ষিণারঞ্জন বাবুর বাড়িতে যেতেই রতন বলল, দাদাবাবু আমায় বলে গেছেন আপনাদের সাহায্য করতে। দুজনে মিলে পুরো বাড়িটা আরও একবার খুঁজে দেখল, কিন্তু না, কোথাও কোনো সূত্র পেল না। দক্ষিণারঞ্জন বাবুর শোবার ঘর আবার পরীক্ষা করতে গিয়ে সৌরিক দেখল লেখক মহাশয়ের লেখার খাতাটাই গায়েব হয়ে গেছে। পিনাকি বলে, তাহলে নিশ্চয় হার্ড ডিস্কটা অপরাধীরা খুঁজে পায়নি। ওই ধাঁধার মধ্যেই হার্ড ডিস্কের খোঁজ আছে। এই হেয়ালি ধাঁধার সমাধানেই আমাদের বন্ধুর প্রাণ বাঁচবে। সৌরিক শুধু সম্মতিসূচকভাবে মাথা নাড়াল। সেখান থেকে সাইকেল নিয়ে ওরা সোজা কৌশিকবাবুর অফিসে চলে গেল। এই নিস্তরঙ্গ মনোরম গ্রামে আজ অশান্তির ঢেউ আছড়ে পড়েছে। কবে যে সেই ঢেউ স্তিমিত হয়ে প্রাণে আনন্দের জলতরঙ্গ বাজাবে কে জানে। কৌশিকবাবুর অফিসটা বড় রাস্তার ধারে ছোট মার্কেটের মধ্যে। পাশের দোকানদারদের সঙ্গে কথা বলে অনুসন্ধান চালাতে লাগলো ওরা। শতদলের ঘরের তক্তপোষে বসেছিল সৌরিক। পিনাকি একটা চেয়ার নিয়ে সামনে বসেছিল। শতদলের মা শতদলের বাবার কাছে উদাস হয়ে বসেছিল। শতরূপা রাতের খাবার করছিল। পিনাকি বলল, তাহলে আশিস পাত্র, সুবল সাহা আর মাধব দলুই, এই তিনজনের সঙ্গে কৌশিকবাবুর মূল প্রতিযোগিতা ছিল। কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী বলে যে খুন করবে এমন তো বলতে পারা যায় না। তাছাড়া আশিসবাবুর সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয়েছিল বটে। সৌরিক বলল, এদের তিনজনের সম্বন্ধে একটু খোঁজ নিতে হবে। আর পুলিশের তদন্তের হাল দেখছিস, তারা তো শতদলকে অপরাধী প্রমাণে ব্যস্ত। আরও একটু অনুসন্ধান করার প্রয়োজন মনে করছে না এরা। পিনাকি বলল, আচ্ছা, মারবার আগে কৌশিকবাবু শতদলকে বরাহনন্দন বলদ বলে গালাগাল দিল কেন বলতো? গালাগাল দিলেও নাকি অন্য কিছু বলতে চাইলো সেটাই বুঝতে পারছি না রে। আয় তো দেখি ধাঁধাটা সমাধান করতে পারি কিনা। সৌরিক একটা খাতাতে মোবাইলের ছবিটা থেকে ধাঁধাটা লিখে নিতে নিতে বিড়বিড় করতে লাগলো। প্রিয় খাবারের তালিকার মাধ্যমে কি বোঝানো হচ্ছে সেটাই জানতে হবে। রাতে খাবার পর অনেক রাত পর্যন্ত হেয়ালিটা নিয়ে ওরা ভাবল। পরের দিন সকালে ঘুরতে ঘুরতে দক্ষিণারঞ্জন বাবুর বাড়ি পেরিয়ে খানিকটা এগিয়ে গেল। এদিকটাতে গাছপালার পরিমাণ বেশি, বসতি বিশেষ নেই। পচা পানা পুকুরের পাশে শ্যাওড়া জঙ্গল, অন্যান্য গাছের সঙ্গে কিছু হেদল গাছও চোখে পড়ল। সৌরিক অনুমান করল কৌশিকবাবু খুন হওয়ার আগে নিশ্চয়ই এই দিক থেকে এসেছেন, কারণ লেখকের বাড়ির পিছনে পৌঁছাতে গেলে এই রাস্তা ছাড়া গতি নেই। ডোবা আর জঙ্গল ছাড়া একমাত্র এই রাস্তাটাই আছে। রতনের কাছ থেকে জেনেছে একটা পুরনো জমিদার বাড়ি এই দিকে আছে। বাড়িটা বিক্রির তোড়জোড় চলছে। কৌশিকবাবুই দালালি করছিলেন। বাড়ির বর্তমান মালিক কলকাতায় থাকেন। কানাঘুষো শোনা যায় ওই বাড়িতে গুপ্তধন আছে। আরও একটু এগোতেই জঙ্গলের ফাঁকে দেখা গেল পুরনো বাড়িটা। জঙ্গলাকীর্ণ বাড়িটাতে ঢুকতে সত্যিই ভয় লাগে। পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে জায়গায় জায়গায়। দরজা জানালা বেশিরভাগই ভেঙে চুরে একাকার। খানিকক্ষণ ঘোরাঘুরির পর ওরা চলল আশিস পাত্র, সুবল সাহা আর মাধব দলুইয়ের সঙ্গে দেখা করার জন্য। প্রথমেই গেল আশিস পাত্রের কাছে। আশিস পাত্র ওদের দেখেই ব্যঙ্গের সুরে সৌরিককে বলল, নিজেকে কি ব্যোমকেশ বক্সি ভাবিস নাকি রে ছোড়া? তুই আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিস? সৌরিক একটু ভয় না পেয়ে বলে উঠল, হার্ড ডিস্কটা পেলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এতে আশিস পাত্র চোটে লাল হয়ে গেলেন। রাগত স্বরে বললেন, এখান থেকে পালা তোরা। এই কাঁচা বয়সে খামোকা মরবি কেন? ঘরের ছেলে ঘরে ফিরে যা। সেখান থেকে বেরিয়ে পিনাকি সৌরিককে বলল, বাঘের গুহায় ঢুকে পড়লাম রে। কিরকম জ্বলন্ত দৃষ্টিতে আমাদের দেখছিল লক্ষ্য করেছিস? তারপরে ওরা যথাক্রমে সুবল সাহা ও মাধব দলুইয়ের দুজনের অফিসে দেখা করল। দুজনের কাছেই হার্ড ডিস্কের প্রসঙ্গ উত্থাপন করলে দুজনের কেউই রাগ দেখালো না। ফিরতে দুপুর হয়ে গিয়েছিল। মাঝ রাস্তায় অকস্মাৎ পিছন ফিরে একটা ছোট হাতি গাড়ি তীব্র বেগে ছুটে এলো তাদের কাছে। যতক্ষণে সৌরিক বুঝতে পারল ততক্ষণে গাড়িটা কাছাকাছি এসে পড়েছে। সৌরিক পিনাকিকে নিয়ে পাশের দিকে লাফ মারল সাইকেল থেকে।
গাড়িটা সাইকেলটাকে ধাক্কা মেরে ভেঙে দিল। দুজনেই পাশের নয়ানজুলিতে গিয়ে পড়েছিল। উঠে বসার আগেই পালিয়ে গেল গাড়িটা। দুজনেই হাঁপাচ্ছিল, বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। শৌরিক হাঁপাতে হাঁপাতে পিনাকিকে বলল, তুই 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 ঠিক আছিস তো? পিনাকি বলল, হ্যাঁ ঠিক আছি, ঠিক আছি। হাতে পায়ে অল্প চোট লেগেছে। কি রে, তোর তো কপালের কাজটা কেটে গেছে দেখছি, রক্ত বেরোচ্ছে। শৌরিক উঠতে উঠতে বলে, ও কিছু হবে না। যারা দিনে দুপুরে খুন করতে পারে তাদের এতটা হালকাভাবে নেওয়া ঠিক হয়নি রে। কিছু লোক জমা হয়ে গিয়েছিল। একজন বলে উঠল, ইস, খুব বড় বাঁচা বেঁচে গেছো ভাই, বিরাট ফাড়া গেল তোমাদের। ভিড় থেকে কয়েকজন ওদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল। বাড়ি ফিরে শৌরিক অনেক রাত পর্যন্ত হেয়ালি নিয়ে নাড়াচাড়া করল। পরের দিন সকালে পিনাকি উঠতেই শৌরিক তাড়া দিল, এখনই একবার লেখকের বাড়িতে যেতে হবে। পিনাকি জিজ্ঞেস করতে শৌরিক বলল, হেয়ালির প্রথম অংশটা সমাধান করে ফেলেছি, তাড়াতাড়ি মিলিয়ে নিতে হবে ব্যাপারটা। সেই মতো তারা বেরিয়ে পড়ল দক্ষিণারঞ্জন বাবুর বাড়ির উদ্দেশ্যে। লেখকের বাড়িতে পৌঁছে রতনকে নিয়ে ঢুকল দক্ষিণারঞ্জন বাবুর শোবার ঘরে। এদিক ওদিক দেখে শৌরিক আগে কাঠের আলমারিটার দিকে এগিয়ে গেল। আলমারিটার চাবি আগেই ভাঙা হয়ে গিয়েছিল। আতি পাতি করে খুঁজেও কোনো গুপ্তকক্ষ খুঁজে পেল না। এদিক ওদিক চেয়ে শৌরিক এবার এগিয়ে গেল দেয়াল আলমারির দিকে। পিনাকি বলল, চোরেরা তো সব ভালো করে খুঁজেছে, ওখানে আর কি কিছু পাওয়া যাবে? তোর মতলবটা কি বলতো? শৌরিক কোনো উত্তর না দিয়ে চুপচাপ আলমারির পাল্লা খুলল। একটা টুলের উপর দাঁড়িয়ে সবচেয়ে উপরের তাকের বাঁ দিকে হাতড়ে হাতড়ে কি যেন খুঁজতে লাগলো। আলমারির ভিতরের বাঁ দিকের দেয়ালটাতে দু হাতে চাপ দিতেই কাঠের পাতলা একটা স্তর নিচের দিকে নেমে গেল। কোণার দিকে দেখা গেল কম্বিনেশন বোতাম। উল্লসিত হয়ে শৌরিক চেঁচিয়ে উঠল, ইয়েস, আমি পেরেছি। এবারের পরের অংশটা সমাধান করতে হবে খালি। বলেই আবার আগের মতো পাতলা কাঠটা তুলে নিল। রতনের দিকে তাকিয়ে বলল, দয়া করে কাউকে এই কথাটা জানাবে না। বাড়ি ফিরতে ফিরতে শৌরিক বলে, আমরা জয়ের খুব কাছাকাছি আছি, কিন্তু আমরা শত্রুপক্ষের নজরে আছি, আর যে কোনো মুহূর্তে ওরা আবার আক্রমণও করতে পারে। তবে যে বাক্স বা খুপড়ির ভেতর জিনিসটা রাখা আছে সেটাকে কোড ছাড়া বের করতে হলে পুরো দেওয়ালটাই ভাঙতে হবে, যা মোটেও সহজ কাজ নয়। খুব তাড়াতাড়ি পাসওয়ার্ডটা ক্র্যাক করতেই হবে আমাকে। পিনাকি জানতে চায়, কিন্তু কিভাবে বুঝলি বাক্সটা আলমারির ওই জায়গাতেই আছে? শৌরিক বলল, সব বলছি। এখন তন্ময়দাকে একবার ফোন করি, কালকেই তো কোর্টে আবার শতদলের কেসটা উঠবে। ঠিক সময়ের মধ্যে যদি উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে না পারি তবে তো আবারও শাস্তি ভোগ করতে হবে বেচারা শতদলকে। বলেই সে ফোন করল তন্ময়দাকে, জানালো সমস্ত কথা। তারপর আরও কয়েকটা ফোন কল সারল। ফোন করতে করতে শৌরিক অন্যদিকে চলে যাওয়ায় কোথায় ফোন করলো পিনাকি তা জানতেও পারল না। শতদলদের বাড়িতে ফিরে শৌরিক আবার বসল হেয়ালির পরের অংশটা নিয়ে। সন্ধ্যাবেলা পিনাকিকে ডেকে বলল, চল, ধাঁধা সমাধান করে ফেলেছি, দেখা যাক কি হয়। পিনাকি আনন্দিত হয়ে বলল, এখনই চল, তবে সতর্ক হয়ে যেতে হবে আমাদের। তারপর এই বিমর্ষভাবে বলল, এই সন্ধ্যার সময় যাওয়াটা কি ঠিক হবে? যদি আমাদের হাত থেকে প্রমাণ লোপাট হয়ে যায়? পিনাকি দেখল শৌরিকের কাঁধে ঝুলানো ছোট্ট একটা ব্যাগ। চায়ের দোকানের পাশ দিয়ে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো শৌরিক, হার্ড ডিস্কটা এতেই নেব, এই জন্যই ব্যাগটা নিয়েছি। পিনাকি বুঝতে পারল না শৌরিক কেন এত জোরে কথাগুলো বলছিল। ভর সন্ধ্যায় দুজনে পৌঁছালো লেখক মহাশয়ের বাড়িতে। আলমারির নির্দিষ্ট জায়গাতে গিয়ে কি একটা কম্বিনেশন কোড দিল শৌরিক। অমনি দেওয়ালের কুঠুরির মুখটা খুলে গেল। সেখান থেকে হার্ড ডিস্কটা বার করে আনলো শৌরিক। খুশিতে যেন একটু জোরেই চেঁচিয়ে উঠল সে। বলল, এবার প্রকৃত দোষী ধরা পড়বে, চল তাড়াতাড়ি ফেরা যাক, ফুটেজটা এক্ষুনি দেখা দরকার। ঘর থেকে বেরোনোর উদ্যোগ করতেই হঠাৎ চারজন লোক হুড়মুড় করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। প্রত্যেকের মুখ কালো টুপিতে ঢাকা। একজন দুষ্কৃতী রতনের গলায় ছুরি ধরে রয়েছে।
উদ্যত ছুরি উঁচিয়ে একটা দুষ্কৃতী ধমক দিল। আগেরবার খুব বেঁচে গিয়েছিস। ফাঁকা ডিবি আর রেখে ওই লেখকের বাচ্চা খুব ঠকিয়েছে। হার্ড ডিস্কটা এখানে কোথাও লুকোনো আছে, সেটা জেনেও কিছুতেই খুঁজে পাইনি। তোদের নজরে রেখেছিলাম। এখন বাঁচতে চাস তো ওই হার্ড ডিস্কটা তাড়াতাড়ি বের কর, নইলে অকালে মায়ের ভোগে পাঠিয়ে দেব। সৌরিক এবার দৃঢ় গলায় বলল, দেব না, ক্ষমতা থাকে তো নিয়ে নাও। এবার অন্য একজন দুষ্কৃতী ধমকে উঠল। এই টিকটিকির বাচ্চা, তোর খুব সাহস দেখছি। কৌশিকবাবু এমন সাহস দেখাচ্ছিল, তার ভবলীলা সাঙ্গ করেছি। দিয়ে দিয়ে বলছি ভালো ভালো, লেখকের বাচ্চা তো আমাদের দেখেই ভয়ে হাত ফেল করে ফেললো, আর তুই একটা পুচকে ছোড়া আমাদের চ্যালেঞ্জ দিচ্ছিস। কথাটা বলেই এগিয়ে এসে কলার ধরল সৌরিকের। অন্য দুজন তখন পিনাকিকে ধরেছে। সৌরিক যেন তৈরি হয়েছিল, সপাটে একটা ঘুষি চালিয়ে দিল লোকটার পেটে। লোকটা পেট চেপে বসে পড়ল। অন্যদিকে পিনাকি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। পিনাকিকে ছেড়ে আর একজন লোক এগিয়ে এসে সৌরিককে ধরতে যেতেই নাক লক্ষ্য করে এক মোক্ষম ঘুষি বসিয়ে দিল সে। পিনাকি ততক্ষণে একজনকে জোরে ঠেলে মেঝেতে ফেলে দিয়েছে। সৌরিক রতনকে ধরা লোকটিকে আক্রমণ করতে উদ্যত হতেই প্রথম লোকটি পিছন থেকে সৌরিককে জাপটে ধরল। আরেকজন লোক তার কাঁধের ব্যাগটা ছিনিয়ে নিল। প্রথম লোকটা সেই লোকটিকে বলতে লাগলো, ব্যাগ খুলে দেখে নে, নাহলে ডিপিআর এর মতন আবার ঠুকতে হবে। ব্যাগ ছিনিয়ে নেওয়া লোকটি ব্যাগ থেকে হার্ড ডিস্কটি বের করে নিল। পিনাকির চোখ ফেটে কান্না এলো। শতদলকে বাঁচাবার একমাত্র প্রমাণ হাতছাড়া হয়ে গেল তাদের। প্রথম লোকটা খেক খেক করে হেসে বিকৃতভাবে বলল, চ্যালেঞ্জ নিবি না সাল। বলতে বলতেই হার্ড ডিস্কটা নিয়ে মাটিতে বারবার আছড়ে ভেঙে ফেলে ঠুকে জল ঢেলে প্রথমে পা দিয়ে তারপর ছুরি দিয়ে আঘাত করে হার্ড ডিস্কটাকে নষ্ট করে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে বাঁশখাই গলায় হুঁশিয়ারি শোনা গেল, হ্যান্ডস আপ, কেউ নড়বে না, নইলে গুলি চালাতে বাধ্য হব। পুলিশ দেখে ওই দুষ্কৃতীরা কটমট করে সৌরিকের দিকে তাকালো। পুলিশের লোকেরা চার আততায়ীকে পিচ মোড়া করে বেঁধে ফেলল। তাদের মুখোশ খুলে দেওয়া হলো। মাধব দলুই আর সুবল সাহাকে ওরা দেখেই চিনতে পারল। মাধব দলুইয়ের মুখে ক্রূর হাসি। সুবল সাহা ওদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়েছিল। পুলিশ অফিসার বললেন, আসল প্রমাণটাই তো নষ্ট হয়ে গেল। পিনাকি অবাক হয়ে তাকিয়ে দেখে সৌরিকের মুখে হাসি ছড়িয়ে আছে। সৌরিক বলল, ভয় নেই, আসল হার্ড ডিস্ক যথাস্থানেই আছে। অফিসার আশ্চর্য মুখে বললেন, মানে? সৌরিক আর কোনো কথা না বলে টুলটা নিয়ে আলমারির গোপন বাক্স থেকে আসল হার্ড ডিস্কটা বের করলো। তার এই কাণ্ড দেখে পিনাকি এবং পুলিশ মহল একেবারে তাজ্জব বনে গেল। ছেলেটার বুদ্ধি আছে বটে। এরপর পুলিশ সবাইকে নিয়ে থানায় উপস্থিত হলো। টেকনিশিয়ান ডেকে হার্ড ডিস্ক থেকে দেখা গেল সুবল সাহা আর মাধব দলুইদের কুকীর্তি। সৌরিক পুলিশ অফিসারকে সমস্ত কিছু বুঝিয়ে বলল। সব শুনে অফিসার বললেন, এই মোক্ষম প্রমাণের দ্বারা অপরাধীরা সাজা পাবে আর তোমাদের বন্ধু মুক্তি পাবে। সেদিন অনেক রাতে ওরা বাড়ি ফিরল। পরের দিন শতদলকে নিয়ে যখন বাড়িতে ফিরল তখন সকলের মন আনন্দে ভরে গেল। সান্ধ্য আসরে বাড়ির সকলে বসেছে। সেখানেই পিনাকি প্রশ্ন করল সৌরিককে, আচ্ছা ভাই, তুই হার্ড ডিস্কটা বদল করলি? সৌরিক বলল, জানি তোদের মনে অনেক প্রশ্ন, আমি প্রথম থেকে বলছি শোন। আমরা যখন এখানে এলাম তখন শতদল অলরেডি বন্দী। যে প্রমাণগুলো ওর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল সেগুলো তাৎক্ষণিকভাবে ওর বিরুদ্ধে গেলেও আমার বারবার মনে হচ্ছিল সঠিকভাবে তদন্ত এগোলে আরও এমন কিছু তথ্য পাওয়া যেতে পারে যাতে শতদলকে নির্দোষ প্রমাণ করতে পারব। 1. মোবাইলের কল লিস্টে শতদলের ফোন নাম্বার। 2. শতদলের ঘটনাস্থলে উপস্থিতি এবং বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট। 3. রক্তমাখা ছুরি। 4. কৌশিকবাবুকে শতদলের হুমকি। এইসব প্রমাণগুলোই ওর সম্পর্কে সন্দেহের সৃষ্টি করেছিল।
যদিও পরবর্তীকালে ছুরির হাতলে শতদলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তবুও কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। শতদল হয়তো নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে কৌশিকবাবুকে ফোন করেছিল, তাই না শতদল? শতদল বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু তিনি সেইভাবে কোনো কথাই বলেননি, বরং ফোনটা কেটে দিলেন। শৌরিক আবার বলতে শুরু করলো, যখন কৌশিকবাবু সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম, দেখলাম কৌশিকবাবুর অনেক শত্রু, যাদের কাছ থেকে তিনি ভয় দেখিয়ে কম দামে জমি জায়গা কিনেছিলেন। তাদেরও রাগ ছিল কৌশিকবাবুর ওপর। তাছাড়া ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা তো ছিলই। তদন্তে নেমে বুঝতে পারলাম খুনের প্রমাণ রয়ে গেছে সিসিটিভি ক্যামেরাতে। পরে অপরাধীরা স্বীকার করেছে কৌশিকবাবুর জন্য তাদের প্রচুর ব্যবসায়িক ক্ষতি হয়। জমিদার বাড়িটি কেনা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। জমিদার বাড়ি অপরাধীদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। জমিদার বাড়ির গুপ্তধন উদ্ধারের সংকেত কৌশিকবাবু হস্তগত করেছেন, এই খবর তারা পায়। বারবার ক্ষতি হওয়ার রাগ তো ছিল, তার সঙ্গে যোগ হলো গুপ্তধনের লোভ। তারা কৌশিকবাবুকে খুন করবার ছক কষে। তারা ভেবেছিল সংকেতের কাগজ না পেলেও জমিদার বাড়ি ভেঙে নিশ্চয়ই গুপ্তধন পাবে। কৌশিকবাবুকে তারা দুপুরে ডেকেছিল যাতে তার মনে সন্দেহ না হয়। কিন্তু কৌশিকবাবুকে আঘাত করার আগেই কৌশিকবাবু পালাতে চেষ্টা করেন। ওরা পিছু নিয়ে যেখানে ধরতে পেরেছে সেখানেই ছুরি চালিয়েছে। তা সত্ত্বেও সেই অবস্থায় কৌশিকবাবু রাস্তায় এসে পড়েন আর দুর্ঘটনা ঘটে। শতদলকে ওই অবস্থায় দেখে সুযোগ বুঝে ছুরিটা সেখানে ফেলে আসে। পরে যখন তাদের মনে হয় সিসিটিভি ক্যামেরায় ঘটনাটা ধরা পড়ে গেছে, তখন তারা দক্ষিণারঞ্জন বাবুর বাড়িতে হানা দেয়। দক্ষিণারঞ্জন বাবু জেগেই ছিলেন। হঠাৎ করে ওদের দেখি আতঙ্কে হার্ট ফেল হয়ে যায় তার। তখন ওরা ডিভিআর পুরোটাই তুলে নিয়ে আসে, কিন্তু ডিভিআর খুলে হার্ড ডিস্কটা দেখতে পায় না। তাই পরের দিন রাতে আবার হানা দেয়। শতদল প্রশ্ন করে, আচ্ছা, দক্ষিণারঞ্জন বাবু ঘটনাটা জানলেন কি করে? শৌরিক উত্তর দিল, খুব সম্ভবত সবজি চোরকে ধরবার জন্যই দক্ষিণারঞ্জন বাবু ফুটেজ দেখছিলেন, আর তখন সমস্ত ঘটনা দেখেন। তিনি আন্দাজ করেছিলেন প্রমাণটা চুরি হতে পারে, তাই তিনি তৎক্ষণাৎ ডিভিআর থেকে হার্ড ডিস্ক খুলে লুকিয়ে রেখেছিলেন আর তার সূত্র রেখে যান তার লেখায়। স্ক্রুটা তখনও হয়তো পড়ে গিয়ে থাকবে। ভয় পেয়েই হোক বা অন্য কোনো কারণে তিনি পুলিশকে এই কথাটা জানাননি, হয়তোবা পরে জানাবেন ঠিক করেছিলেন। অপরাধীরা লেখাটার কথা জানতো না। পরে যখন আমরা তদন্ত শুরু করলাম তখন তারাও লেখাটা দেখতে পেয়ে লোপাট করে দিল, কিন্তু লেখাটার ছবি আমি তুলে রেখেছিলাম। কৌশিকবাবুর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দেখা করতে গিয়ে হার্ড ডিস্কের প্রসঙ্গটা ইচ্ছে করেই তুলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম এদের রিয়াকশনটা কি হয়, আর তারপর থেকেই আমাদের ওপর নজরদারি চলছিল। সুবল সাহার সঙ্গে দেখা করতে গিয়ে শুনলাম তাকে নাকি একজন বলদা বলে সম্বোধন করেছে। শুনে মনে একটা খটকা লাগলো। কৌশিকবাবু মরার আগে শতদলকে গালাগাল দিয়ে খুনির নাম বলতে চেষ্টা করেছিলেন। হয়তো টেনশনের সময় বলদা শব্দটা শতদল বলদ শুনেও থাকতে পারে, কিংবা উচ্চারণ স্পষ্ট হয়নি। সেই সন্দেহের অবসান ঘটানোর জন্য আমি প্ল্যান করলাম। পুলিশের বড়বাবুকে সমস্ত কিছু জানিয়ে দিলাম। আমার কথা হয়তো বড়বাবু নাও বিশ্বাস করতে পারেন, সেই জন্য তন্ময়দাকে বললাম ওনার পরিচিত পুলিশের বড় কর্তাকে অনুরোধ করার জন্য। তিনি স্থানীয় পুলিশকে নির্দেশ দেন আমাদের সাহায্য করবার জন্য। অপরাধীর লোকেরা আমাদের ওপর চোখ রাখত, সেই জন্যই ইচ্ছে করেই রাস্তায় জোরে জোরে বলতে লাগলাম হার্ড ডিস্কটা আনতে যাচ্ছি। তার আগেই অবশ্য পাড়ার একটি ছেলেকে দিয়ে একটা খালি হার্ড ডিস্ক এবং এই ব্যাগটা আনিয়ে নিয়েছিলাম। হার্ড ডিস্কটা উদ্ধার করেও সেখানে রেখে দিলাম এবং তার বদলে নকল হার্ড ডিস্কটা ব্যাগে ভরে নাটক করলাম। পুলিশ আমাদের কাছাকাছি ছিল। অপরাধীরা বাড়িতে ঢুকছে দেখেই পুলিশ ভেতরে এসেছিল। বাকি সবটা তো তোমরা জানোই। পিনাকি বলল, আসল জিনিসটা তো বললি না, হিয়ালিতেই বাদ। শৌরিক হেসে বলল, নিশ্চয়ই বলবো। গল্পের হেডিংটা ছিল নির্দোষ, সেটা দেখেই আমার সন্দেহ হয়েছিল। খাতাটা চুরি হতে বুঝলাম অপরাধীরা হার্ড ডিস্ক পায়নি, আর গল্পের চিঠির মধ্যে প্রিয় খাবারগুলো ছিল আম, তিলনাড়ু, রুই মাছ, ভেলপুরি, টমেটো চাটনি, ফুলকপির চপ, ল্যাটা মাছ। এখন যদি সিরিয়ালি প্রথম শব্দের প্রথম অক্ষর, দ্বিতীয় শব্দের দ্বিতীয় অক্ষর, তৃতীয় শব্দের তৃতীয় অক্ষর, চতুর্থ শব্দের চতুর্থ অক্ষর এবং পঞ্চম শব্দের পঞ্চম এবং ষষ্ঠ শব্দের ষষ্ঠ অক্ষর নিয়ে দেখা হয়, তাহলে একটা শব্দ হবে আলমারি টপ। তারপর 7 নম্বরে লেখা আছে ল্যাটা মাছ, অর্থাৎ বাম দিকে বোঝানো হয়েছে,
কারণ বাংলায় বাঁ হাতিকে আমরা ল্যাটা বলি। তাহলে মানে দাঁড়াচ্ছে আলমারির ওপরের বাম দিকে। দক্ষিণারঞ্জন বাবুর পক্ষে শোবার ঘরটাই লুকোনোর জন্য সুবিধাজনক। ঘরে দুটো আলমারি, একটা কাঠের, অন্যটি দেওয়ালে। কাঠের আলমারিটা আগেই তছনছ করেছিল অপরাধীরা, কিছু খুঁজে পাইনি। আমি ওপরের দিকে বাঁ দিকে কোনো গুপ্ত কুঠুরি পেলাম না। তখন দেওয়াল আলমারি চেক করলাম, আর তখনই গুপ্ত কুঠুরির সন্ধান পেলাম। আসলে কুঠুরিটা পুরোটাই ধাতব বক্সের একটা অংশ, যেটা সহজে ভাঙা যাবে না। একমাত্র পুরো দেওয়াল ভেঙে তবেই বের করা সম্ভব। কম্বিনেশন কোড দিলে তবেই সাধারণভাবে খোলা যাবে। নিচে যে নকশার মতো লেখাটা ছিল সেগুলি আসলে খেলার ছকের এক একটা খোপের চিহ্ন বা আকার। সেটা বুঝতেই কোডটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই দেখ, এই খোপের আকার অনুযায়ী অক্ষর বসালে হবে হচ্ছে 03491। শতদল সৌরিকের হাতটা ধরে বলল, তোকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই রে ভাই। সৌরিক বলল, এটা আমার কর্তব্য রে। ও ভালো কথা, কাল সকালেই তুই প্রিয়াঙ্কার বাবার কাছে যাবি, ক্ষমা চাইবি, আর একটু সময় চাইবি। এখন আর মুখ ভার করে থাকিস না, কেমন? পিনাকি বলল, সবই তো হলো ভাই, কিন্তু বলদ যদি গালাগালি না হয়, বলদা হয়, তাহলে বরাহনন্দন বলল কেন? সৌরিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওটা নিয়েই ভাবছি। ওটা হয়তো গুপ্তধনের সূত্রের হদিশ হতে পারে। পরদিন সকালে যখন সৌরিকের ঘুম ভাঙল, তখনও পিনাকি আর শতদল ঘুমোচ্ছে। নবীন প্রভাতে আকাশ জুড়ে সূর্যি মামা আলোর পশরা সাজিয়ে বসেছে। এতদিন মনের উপর চাপ ছিল, তাই গ্রামের প্রাকৃতিক শোভা লক্ষ্য করা হয়নি। আজ চাপমুক্ত মনে সৌন্দর্যের মধু আহরণ করতে থাকে সৌরিক। থানা থেকে পাশের বাড়ির দাদার বাইকটা ফেরত এসেছে। বেলার দিকে তিন বন্ধু মিলে প্রিয়াঙ্কার বাড়ির দিকে চলল। শতদল প্রিয়াঙ্কার বাবার কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থনা করে সময় চায়। প্রিয়াঙ্কার বাবাও নিজের ভুল বুঝতে পারেন। প্রিয়াঙ্কা নিজের ভুল বুঝতে পেরে লজ্জা পায়। দোতলার বারান্দায় উদাস মনে আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। সৌরি শতদলের দিকে চোখের ইশারা করে প্রিয়াঙ্কার কাছে যাওয়ার জন্য। ধীর পায়ে শতদল এগিয়ে যায় প্রিয়াঙ্কার কাছে। এদিকে সৌরিক প্রিয়াঙ্কার বাবা সঞ্জয় বাবুকে বলল, যদি আপনার আপত্তি না থাকে তাহলে কৌশিকবাবুর ঘরটা আমি কি একবার দেখতে পারি? অবশ্য এই ব্যাপারে তিনি আপত্তি করলেন না। সৌরিক সঞ্জয় বাবুকে নিয়ে ঘরটাতে প্রবেশ করল। ভিতরটা বেশ পরিপাটি করে সাজানো। শোকেসের ভিতর ও বাইরের অংশটা দামি শোপিস দিয়ে ভর্তি। দেওয়ালে সুন্দর সুন্দর দৃশ্যপট দিয়ে ডেকোরেশন করা। সৌরিক হঠাৎ শোকেসের উপর সাজানো একটি মূর্তির কাছে এসে সেটা হাতে তুলে নিল। সেটা ছিল টাকা জমিয়ে রাখার মাটির মূর্তি, অর্থাৎ বোকা ভাঁড়। আর মূর্তিটি ছিল একটা শূকরের। সঞ্জয়বাবু পাশেই ছিলেন। সৌরিক বলল, এটার ভেতরে কি আছে আমি দেখতে চাই, দয়া করে এটাকে ভাঙার অনুমতি দিন। পিনাকি ইতস্তত করছিল। পরের বাড়িতে এসে তাদেরই কোনো জিনিস ভাঙার অনুমতি কেউ চায় নাকি? বলে, এই শরীর কী সব বলছিস? কি হবে ভেঙে? সৌরিক দৃঢ় কণ্ঠে বলল, আমার অনুমান এখানে একটা কিছু সূত্র আছে। পিনাকি, তুই প্রশ্ন করেছিলি বরাহনন্দন কেন বলেছিলেন কৌশিকবাবু, তাই তো? শূকর মূর্তিটা সামনে তুলে ধরে বলল, এইটা তার উত্তর। সঞ্জয়বাবু বললেন, তোমার কথায় যুক্তি আছে, তুমি ভাঙো এটা। ধমাস করে মেঝেতে ফেলতেই মাটির মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অনেকগুলি গোল করে ভাঁজ করা নোটের মধ্যে পাওয়া গেল একটি ভাঁজ করা কাগজ। সকলে উৎসুক দৃষ্টি মেলে দেখতে থাকলো কাগজটাতে কি লেখা আছে। লেখার পর দেখা গেল তাতে লেখা আছে একটা কবিতা। সেই কবিতাটি হলো, আকাশ জুড়ে আবির খেলা, কৃষ্ণচূড়ায় দোল, ইশারা বুঝে খুললে মুখোশ, পাল্টে যাবে ভোল, উচ্চে যেতে গতি, ভ্রষ্ট রাবণ মতি, উল্টে গেলে ওদন ছাপ, লাভ বটে নেই ক্ষতি, ত্রিভুবনের কোলে অর্ধেক দিকে খোলে, তিনতিরিতে বসল বৃক, তালে নাচে শালিক, বৃষের লাথি খাইলে ভেক, পাইবে তবে গুপ্ত ঠেক, তৃণ খায় ঋষ্য অজ, ওহি খায় বাজ, ভাগ্য গুণে প্রাপ্ত ধনে নির্বৃত্ত মহারাজ।
চিরকুটটার একটা ছবি নিজের ফোনে তুলে চিরকুটটা সঞ্জয় বাবুকে ফেরত দিয়ে দিল সৌরি। এদিকে শতদলকে তার ছাত্রছাত্রীদের অভিভাবকেরা বারবার ফোন করছিল। শতদল তাদের যথাসম্ভব বুঝিয়ে বলেছে অন্য দুজনকেও কাজের জায়গায় যোগ দিতে হবে। তবুও মাঝখানে একটা রবিবার পাওয়ায় দুদিন কাটিয়েই যাবে ঠিক করলো তিনজন। বিকেলে খানিকটা বেড়ানোর পর সন্ধ্যাবেলা একটা চায়ের দোকানের আড্ডায় ওরা বসেছিল। পাড়ার কয়েকজন বয়স্ক লোকও সেই দোকানে বসেছিল। কথায় কথায় শতদলের ঘটনাটার কথা উঠল। এক বয়স্ক ব্যক্তি বললেন, শেষ পর্যন্ত গুলমোহরের জন্যই কৌশিকবাবুকে প্রাণ দিতে হলো। সৌরিক চমকে উঠে বলল, গুলমোহর বলতে কি বোঝাতে চাইছেন? বৃদ্ধ বললেন, ওই ভৌতুড়ে জমিদার বাড়ির নামই তো গুলমোহর ছিল, সামনে বড় করে লেখা ছিল। এখন সব পলেস্তারা ঘষে গিয়ে হয়তো কিছু অবশিষ্ট নেই। বাড়ি ফেরার সময় সৌরিকের মুখে হাসি ফুটল। তা দেখে পিনাকি বলল, কিরে হাসছিস কেন? আবার কিছু মাথায় এলো নাকি? সৌরিক বলল, ধাঁধার প্রথম অংশটা মিলে গেছে, চল বাড়ি পৌঁছাই তারপর বলছি। বাড়ি ফিরে সৌরিক বলল, দেখ, ছড়াটা ছিল আকাশ চূড়ে আবির খেলা, কৃষ্ণ চূড়ায় দোল, ইশারা বুঝে খুললে মুখোশ, পাল্টে যাবে ভোল। আচ্ছা, কৃষ্ণচূড়াকে হিন্দিতে কি বলে জানিস? শতদল একটু ভাবল, তারপরে উচ্ছ্বসিত হয়ে বলল, ও হো, কৃষ্ণচূড়াকে তো হিন্দিতে গুলমোহর বলা হয়। তার মানে ওই ছড়ার ওই অংশটা বোঝাতে চাইছে ওই বাড়ির মধ্যেই গুপ্তধনের ভাণ্ডার আছে। সৌরিক বলল, এক্স্যাক্টলি। আজকে রাতে হেয়ালিটা নিয়ে আবার বসতে হবে। দেখি, ইন্টারনেটে সার্চ করে কিছু কিছু শব্দের অর্থ জানতে হবে। হ্যাঁ, পুরোটাই এখন ধোঁয়াশা। সেদিন অনেক রাত পর্যন্ত সৌরিক জেগে রইল। মাঝে মাঝে ইন্টারনেটে সার্চ করতে লাগলো। সকালে জলখাবার খেয়ে শতদলকে সঙ্গে নিয়ে সৌরিক আর পিনাকি চলল জমিদার বাড়িটাতে। শতরূপাও তাদের সঙ্গী হলো এবারে। রাস্তা দিয়ে যাবার পথে খানিকটা দূরেই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়ে গেল। পিনাকি শতদলকে বলল, চলো বাবা, পবিত্র পাপী আর লজ্জা পেতে হবে না, বাইরে থেকে খানিক বায়ু সেবন করে আসি। সবাই মিলে জমিদার বাড়িটাতে এসে পৌঁছালো। বয়সের ভারে জীর্ণ বাড়িটা সুদূর অতীতের প্রতিনিধিত্ব করছে। জীর্ণ বাড়ির বক্ষপিঞ্জরে বট অশ্বত্থের ঝুড়ি বৃদ্ধের শ্বশ্রু গুম্ফের মতো ঝুলছে। কোনো এককালে এখানে হয়তো জমিদারের ঐশ্বর্যের রোশনাই দেখা যেত, কিন্তু এখন তা নিস্তব্ধ প্রেতপুরী। পাথরের বাঁধানো বারান্দা ও সিঁড়িগুলো কিছু কিছু জায়গায় ভেঙে পড়েছে। দোতলা বাড়িটা শতাব্দী প্রাচীন, সংস্কারের অভাবে জৌলুসহীন। সামনে গিয়ে ওরা দেখতে পেল বৃদ্ধির কথা ঠিক। উপরের একটা অংশে গুলমোহরের শেষ অক্ষরটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এরপর কোথায় খুঁজবে গুপ্তধন? সৌরিক বলল, পরের লাইনগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি জানিস। তা থেকে একটা বিষয় আন্দাজ করেছি। উচ্চে যেতে গতি, অর্থাৎ ওপরে উঠবার জন্য যেটা দরকার। আবার হষ্ঠ রাবণ মতি, মানে রাবণের যে জিনিসটা তৈরি করবার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত অসমাপ্ত থেকে যায়। এই দুটো প্রশ্নেরই উত্তর হলো সিঁড়ি। রাবণ স্বর্গের সিঁড়ি তৈরি করতে করতে অসমাপ্ত রেখে গিয়েছিলেন, তাহলে সিঁড়িটাই নির্দেশিত বস্তু। এবার প্রশ্ন হলো সিঁড়ির কোথায়? শতদল এবার বলল, বাহ, তুই তো ভালোই এগিয়েছিস, পরেরটুকু বলে ফেল ভাই। পিনাকি বলল, উত্তেজনা আমার গায়ে কিন্তু কাটা দিচ্ছে রে ভাই। সৌরিক বলল, আচ্ছা, ওদন শব্দের অর্থ কি জানিস তোরা? পিনাকি বলল, 1 মিনিট। সবাই ওর মুখের দিকে তাকালো। পিনাকি কৌতুকের ছলে বলে, ওরে, আমি কাহানি সিনেমার বব বিশ্বাস নই, আমি গুগলে মানেটা দেখবো বলে সময় চেয়েছি। সবাই একসাথে হেসে উঠল। থমথমে পরিবেশটা কেটে গিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। সৌরিক আবার ব্যাখ্যা করতে লাগলো, ওদন মানে হচ্ছে ভাত। ভাতকে আমরা শুদ্ধ ভাষায় বলি অন্ন। এখানে উল্টে গেলে অদন ছাপ, অর্থাৎ ছাপ অন্ন। সন্ধি করলে 56। তাহলে দেখা যাচ্ছে 56 নম্বর সিঁড়িতে কিছু একটা আছে। আয় দেখি তো। সিঁড়িগুলো কিছু কিছু ভেঙে পড়লেও বেশিরভাগই অক্ষত আছে। নিচে থেকে ওরা ধাপ গুনে গুনে ওপরের দিকে উঠতে লাগলো। 56 নম্বর সিঁড়িটা
দোতলার ছাদে ওঠার সিঁড়িতে অবস্থিত ছিল, কিন্তু এই সিঁড়িতে কিছু দেখতে পেল না। ভাবল ভুল হয়েছে কি, নিচে থেকে গুনতে হবে নাকি উপর থেকে। ওরা আবার উপর থেকে নিচের দিকে গুনতে লাগলো। না, এবারেও কিছু পাওয়া গেল না। শেষ পর্যন্ত নিচ থেকে 56 নম্বর সিঁড়িটাকে শরীর টানাটানি করতে লাগলো, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে। এরকম করতে করতে হঠাৎ সিঁড়ির উপরিভাগ সরাত করে সরে গেল। সকলে বিস্ময়ের সাথে দেখল চাতালের নিচে একটা হাতল। সোল্লাসে চেঁচিয়ে উঠল সকলে। দারুণ উত্তেজনায় সকলে টকবক করে ফুটছিল। সৌরিক হাতলটা ধরে টান মারতেই বিকট শব্দ করে সিঁড়ির পাশের খানিকটা অংশ ফাঁক হয়ে গেল। ফাঁক দিয়ে অন্ধকার সিঁড়ির ধাপ চোখে পড়ল। সামনে যেতেই একটা পুরনো ভ্যাপসা গন্ধ নাকে এলো। বহু প্রাচীন এই গহ্বরে বিষাক্ত গ্যাস আছে কিনা তা ঢোকার আগে নিশ্চিত হওয়া দরকার। এমনকি বিষাক্ত সাপ বা পোকামাকড় থাকতে পারে। বাইরে আলো ঝলমলে আবহাওয়া, কিন্তু ভিতরে ঘুটঘুটে অন্ধকার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর মোবাইলের টর্চ জেলে খুব সাবধানে একে একে গহ্বরের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সিঁড়িটা খুবই সংকীর্ণ, মাথার উপর মাকড়সার জাল, ধুলোবালি, কখনো বা চোখে মুখে লাগছে। মনে হচ্ছিল যেন কোন পাতাল পুরীতে নামছে ওরা। গা ছমছম করতে লাগলো। প্রায় 1 তলা নামার পর একটা ঘরের মধ্যে থামলো ওরা। পায়ের নিচে পুরু ধুলোর আস্তরণ। ঘরের সর্বত্র একটা গুমোট ভাব। ধুলোয় ভরা দেওয়ালগুলোতে মোবাইলের আলো ফেলে দেখতে লাগলো। বাইরে থেকে পাতা সমেত ডাল ভেঙে নিয়ে ঝাঁটার মতো দেওয়ালের ধুলো মুছে পরীক্ষা করতে লাগলো, কিন্তু কোথাও কোনো সূত্র পাওয়া গেল না। বিভিন্ন অংশ ঠুকে ঠুকে পরীক্ষা করলো। নিরেট পাথরের দেওয়াল। শেষে দেখা গেল একটা পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন জ্যামিতিক চিত্র, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, ব্রম্বোস ইত্যাদি জ্যামিতিক চিহ্নগুলো প্রত্যেকটাই কোনো ধাতু দিয়ে তৈরি করে দেওয়ালে সাঁটানো আছে, আর প্রত্যেকটাই একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে সক্ষম। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর কিছুই পাওয়া গেল না। মনে হলো নিঃশ্বাস নিতে একটু যেন অস্বস্তি হচ্ছে। সৌরিক বলল, তাড়াতাড়ি এখান থেকে উঠে চল, পরে এইসব নিয়ে ভাবা যাবে। হ্যাঁ, তবে যাওয়ার আগে ছবি তুলে নিয়ে যেতে হবে। ছবি তুলে নিয়ে উপরে উঠে এলো সবাই। তবে ফিরে যাওয়ার আগে লিভারের হাতল ঘুরিয়ে সিঁড়ির ধাপের উপর চাপা দিয়ে আগে যেমনটি ছিল ঠিক তেমনটি করে দিল। শতদলের বাড়িতে এসে স্নান আহারের পর জোর আলোচনায় বসল 3 জন। শতদলই প্রথম কথা বলল। ওই সাংকেতিক চিহ্নগুলোর অর্থ কি? এখানে ছড়া অনুযায়ী কিছুই তো মিলছে না। পিনাকিও সুর মিলিয়ে বলল, এতটা দূরে এগিয়ে শেষ পর্যন্ত আমাদের হেরে যেতে হবে নাকি? তুই তো আমাদের জমিদার বাড়ির বর্তমান উত্তরাধিকারী ভদ্রলোককে সব জানিয়ে খবর পাঠিয়ে দিয়েছিস। সৌরিক বলল, হ্যাঁ অবশ্যই, যেহেতু বাড়ির মালিকানা এখনো তারই, তাই তার অনুমতি অবশ্যই দরকার। ভদ্রলোক মনে হয় কাল সকালেই এসে পড়বেন। বলতে বলতে মোবাইলের স্ক্রিনে গহ্বরের ভিতরের তোলা ছবিটা আর ধাঁধাটা দেখতে লাগলো সৌরিক। পরদিন শতদল আর পিনাকির ঘুম ভাঙল সৌরিকের ডাকে। চাপা গলায় বলল, এক্ষুনি চল, জমিদার বাড়িতে যেতে হবে। ঘুম জড়ানো চোখে দুজনে চোখ রোগড়ে উঠে বসল। পিনাকি প্রশ্ন করল, এখনই? সৌরিক বলল, হ্যাঁ এখনই, তাড়াতাড়ি ফ্রেশ হ। তখন সবে পূব আকাশে লাল রবির কিরণে চারিদিক উদ্ভাসিত। 3 বন্ধু একসাথে চলল গুপ্তধনের সন্ধানে। আজকে তারা সঙ্গে করে এমার্জেন্সি টর্চ নিয়ে এসেছিল। গুপ্ত ঘরে নেমে তারা এগিয়ে গেল দেওয়ালের দিকে। দেওয়ালে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। আচমকা একটা জায়গায় এসে শতদল থেমে গেল। তার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। পিনাকি বলে উঠল, কি হলো? স্ট্যাচু হয়ে গেলি কেন? শতদল আঙুল দিয়ে দেওয়ালে আলোকিত অংশটা দেখিয়ে বলল, ত্রিভুবন। পিনাকি আর শতদল সেখানে এসে দেখল 3টি বৃত্ত পাশাপাশি রয়েছে। পিনাকি কোনো রকমের বাক্য ব্যয় না করে মাঝের বৃত্তটি ঘোরাতে লাগলো। ঠিক 5 বার ঘোরানোর পরেই ঘর ঘর শব্দে দেওয়ালের নিচের একটা অংশ
প্লেটের মতো সরে গেল। শৌরিক দুজনের পিঠ চাপড়ে উৎসাহ দিল, মুখে বলল, ঠিকই তো, ভুবন অর্থাৎ পৃথিবী গোল, ত্রিভুবন মানে 3টে গোল, দেওয়ালে আর কোথাও পরপর 3টে বৃত্ত নেই। পিনাকি বলে উঠল, আমারও চকিতে মনে পড়ল, মোট দিক সংখ্যা তো হলো 10, তাহলে অর্ধেক দিক মানে 5, তাই 5 বার ঘোরালাম। চৌকো জায়গাটার মধ্যে 2টি সারিতে 5টি করে মোট 10টি গোল ধাতব চাকতি আছে। ধাতব চাকতিগুলো নিরেট লম্ব বৃত্তাকার ধাতব পাইপের প্রান্তে লাগানো রয়েছে। 2টি সারির মাঝ বরাবর 5টি দুমুখ তীর চিহ্ন। চাকতিগুলোর পরিধি বরাবর বিভিন্ন ধরনের পশু পাখি, ফুল ফল, পাতা এবং গাছের ছবি খোদাই করা আছে। পাশে একটা হাতল। চাকতির পরিধির খোদিত ছবিগুলো চাক দিয়ে ঘোরানো যায়। শৌরিক বলল, ছড়ার পরের লাইনটা বলতো। 3 তিড়িতে বসলো বৃক, তালে নাচে শালিক, বৃষের লাথি খাইলে ভেক, পাইবে তবে গুপ্ত ঠেক, তৃণ খায় ঋষ্য আজ, ওহি খায় বাজ, ভাগ্য গুণে প্রাপ্ত ধনে নির্বৃত্ত মহারাজ। এবার শৌরিক পিনাকি আর শতদলকে বলল, যেমনটি বলেছি সেইভাবে চাকতিগুলো ঘোরাতে থাক খালি। শৌরিক বাম স্তম্ভের প্রথম চাকতিটা খোদাই করা তেঁতুলের ছবি তীর চিহ্নের সঙ্গে মেলালো। শতদলকে বলল ডান দিকের প্রথম চাকতির কাকের ছবিটা তীর চিহ্নের সঙ্গে মেলাতে। এইভাবে তালের সঙ্গে শালিক পাখি, ষাঁড়ের সঙ্গে ব্যাঙ, হরিণের সঙ্গে ছাগল আর সাপের সঙ্গে বাজ পাখি মেলালো। এই ক্রম অনুযায়ী চাকতিগুলো ঘুরিয়ে ঠিক জায়গায় আনবার পর হাতলে চাপ দিতেই সঙ্গে সঙ্গে খুলে গেল দেওয়ালে থাকা একটা গোপন দরজা। সেই দরজার ফাঁক দিয়ে আলো ফেলতেই চোখে পড়ল নকশা কাটা একটা বিরাট বাক্স। ধরাধরি করে সাবধানে কোনো রকমে সেটাকে সামনের দিকে টেনে বের করলো ওরা। ঠিক তখনই সিঁড়িতে পদধ্বনি শুনে ওরা সচকিত হলো। টর্চের আলোয় দেখা গেল একজন লোককে নিয়ে সঞ্জয়বাবু আর প্রিয়াঙ্কা নেমে এসেছে। সঙ্গে আসা লোকটি ছিলেন জমিদার বাড়ির বর্তমান মালিক। বাক্সের ডালা তুলে আলো ফেলতেই সকলের চোখ বিস্তারিত হয়ে গেল। এত সোনা! বাক্সটা সোনার মূর্তি, সোনার চাকতি, সোনার অলংকারে ভর্তি। 3 বন্ধু পরস্পরকে আনন্দে জড়িয়ে ধরল। বাইরে বেরিয়ে দেখল গ্রামের বেশ কিছু মানুষও জমা হয়েছে সেখানে। সকলের মন তৃপ্ত হলো এবং শেষমেশ সরকারি ব্যবস্থা মতো গুলমোহরের গুপ্তধনের গতি হলো। দুপুরে খাবারের পর সকলে একত্রিত হয়েছে একটি ঘরের মধ্যে। প্রিয়াঙ্কার শতরূপাও আছে সেখানে। পিনাকি শৌরিককে প্রশ্ন করল, হ্যাঁ রে, ত্রিভুবনের প্যাচের রহস্য বাকিদের শুনিয়েছি, শেষের ফল পাখিদের কিভাবে মিলিয়ে দিলি সেটা বল। শৌরিক বলল, শুধু অর্থগুলো বুঝে নিয়ে পাশাপাশি বসিয়েছি। যেমন বৃষ মানে ষাঁড়, বৃক মানে কাক, তিনতির মানে তেঁতুল, ভেক মানে ব্যাঙ, ঋষ্য মানে হরিণ, অজ মানে ছাগল আর ওহি মানে সাপ। কথা শেষ করল শৌরিক। বাইরে তখন বিকেল গড়িয়েছে। মানুষের জীবনে বিপদ কেটে যাওয়ার পর মুক্তির এক অন্য স্বাদ অনুভূত হয়। পরদিন সকালে 3 জন বেরিয়ে পড়ল নিজেদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। রুদ্ধশ্বাস অভিযানের পর গতানুগতিক জীবনে ফেরা 3 জনে পায়ে হেঁটে চলেছে গ্রামের রাস্তা ধরে। শৌরিক হঠাৎ বলে উঠল, জানিস, আরও একটি রহস্য আমি সমাধান করেছি। পিনাকি বলল, কি রহস্য? শৌরিক বলল, 100 সিলভার রহস্য। পিনাকি কিছু বলতে গিয়ে লাজুক হাসি হাসল। শৌরিকও মুচকি হাসল। শতদল একটু সামনে ছিল, হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছিল। হেডফোন খুলে বলল, কিছু বলছিস? তেমন কিছুই না। এই পিনাকি বলছে বাক্সটাতে শুধু সোনা ছিল, রূপা ছিল না কেন। শতদল কাঁধ ঝাঁকিয়ে হাত উল্টালো। পিনাকি মনে মনে ভাবল, বাক্সে রূপা থাক বা না থাক, তার মনে আছে রূপা, তার শতরূপা। শেষ হলো আমাদের আজকের কাহিনী গুলমোহরের গুপ্তধন।
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।